Welcome to TRC Podcasts, sharing real-life stories and incidents. Watch our podcast and subscribe to our channel now. একজন ছেলে আমাকে ফোন করেছে, সে বলছে যে এরকম আমার কিছু প্রশ্ন আছে, আমি আপনার কাছে পাস্ট লাইফ দেখব। কি বেশ কিছুটা প্রশ্নের মধ্যে একটা ছিল আমি এই অকাল্ট সায়েন্সের উপরে আমার কেন এত ঝোঁক, আর হোয়াই আই অ্যাম হোমোসেক্সুয়াল। চলো দেখায়। এবার ওকে নিয়ে যাচ্ছি, ও দেখছে ছেলেটি যে জঙ্গল, পাহাড়, তারপর একটা গুহা, একটা বড় গুহা দেখছে। গুহার মধ্যে ঢুকে বলছে ওখানে বেদি মতন আছে, সেখানে একটা প্রদীপ জ্বলছে, কিন্তু কোনো মূর্তি দেখতে পাচ্ছি না, আর খালি বলছে তুই এখান থেকে চলে যা। একটা শ্মশানে ও আবার সাধনা করতে বসেছে, ছাড়বো না, আমাকে এটা ঢুকতেই হবে। ও সাধনা করছে, সাধনায় বসে আছে, ধ্যান টান করছে, তো একজন ঋষি ওকে ক্রস করে চলে যাচ্ছে। ক্রস করতে করতে ঋষি বলছেন ওকে যে বাদ দাও, তোমার দ্বারা এটা হবে না। উনি যে এগিয়ে গিয়েছেন, পেছন থেকে ছেলেটা মুখ ভেঙেছে। কোথায় আবার মুখ ভাঙলাম, কি মেয়ে, আমি মেয়েদের মতো মুখ ভাঙাবো, বেশ জোরে তখন ঋষিকে বলেছে। তখন উনি বললেন শরীর থাকবে পুরুষের মতন, হাব ভাব হবে মেয়েদের মতন তোমার। হ্যালো ফ্রেন্ডস, আমি পার্থ আবার একটা নতুন পডকাস্ট নিয়ে চলে আসলাম এই শুক্রবার তোমাদের জন্য। আর আজকের পডকাস্টটা খুবই স্পেশাল হতে চলেছে। তোমরা সবাই অনেকেই আমাকে কমেন্ট করেছো, আমাকে পার্সোনালি ডিএম করেছো, মেসেজ করেছো যে দাদা একটা পিএলআর নিয়ে একটা সেশন করা যাক। এর আগেও আপনারা আমার একটা পিএলআর সেশন দেখেছেন, সেটাকে আমাদের অনেক ভালোবাসা দিয়েছেন। এই এপিসোডটা আপনাদের জন্য। আজকে যিনি আমার সঙ্গে আছে তিনি খুবই স্পেশাল গেস্ট, আপনারা অনেকেই তাকে চেনেন, তাকে বিভিন্ন জায়গায় দেখেছেন। আজকে আমার সঙ্গে সুপ্রিয়াদি রয়েছে, আর সুপ্রিয়াদিকে আপনারা চেনেন অ্যাজ আ রেকি গুরু বা রেকি গ্র্যান্ড মাস্টার। আর তার সঙ্গে আজকে সুপ্রিয়াদির সঙ্গে একটা স্পিরিচুয়াল জার্নিতে আমরা যাব, যেখানে আমরা পিএলআর নিয়ে কথা বলবো আর বিভিন্ন থেরাপি নিয়ে কথা বলবো, যেরকম এঞ্জেল থেরাপি, ক্রিস্টাল থেরাপি, দিদি যেই সব হিলিং প্রসেসগুলো করে সেগুলো নিয়েও কথা বলবো। কারণ পিএলআরটা আমার মনে হয় কোথাও না কোথাও একটা ট্রমা যেটা হয়ে থাকে আমাদের পাস্ট লাইফ থেকে, সেখান থেকে আমাদেরকে তো বেরিয়েও আসছে, আমাদের এই লাইফে আমাদের কিছু কানেকশনস যেগুলো থাকে সেগুলোকেও হিল করতে লাগে। তো আজকের পডকাস্টটা কিন্তু সরাসরি সেটা নিয়েই হবে, পুরোটা দেখবেন আর আমাদেরকে জানাবেন কেমন লাগছে। এখন চলে যাচ্ছি সুপ্রিয়াদির কাছে। সুপ্রিয়াদি, থ্যাংক ইউ সো মাচ চ্যানেলে আসার জন্য। তোমার স্টুডেন্টরা আমাকে অনেক ফোন করেছিল এই চ্যানেলে আসার জন্য, কারণ তারা দেখেছে কিছু ভিডিও তাদের পছন্দ হয়েছে। তো সবার আগে তোমার স্টুডেন্টকেও থ্যাংক ইউ বলছি যে একটা কানেকশন বিল্ড করতেও আমাদেরকে খুব হেল্প করেছে। কারণ আমাদের চ্যানেলে আমরা সবসময় চাই যে কেউ একজন জেনুইন আসুক, মানে আমরা চাই জেনুইনিটা লোকের কাছে তুলে ধরতে। যে কারণে আজকের ডেটে তুমিও ভালো মতো যেন পিএলআর নিয়ে মাতামাতি সব জায়গায় ভীষণ ভাবে মেতে উঠেছে সব। আজকে সবাই পিএলআর থেরাপিস্ট হয়ে গেছে। ও থেরাপিস্ট, এটাই অবাক কাণ্ড, একদম না শিখেও থেরাপিস্ট। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি চাই যে আমার এখানে যারা এই প্ল্যাটফর্মটা পাবে তাদের জেনুইনিটি একটা দেখে তারপরে তোমার ব্যাকগ্রাউন্ড আমি দেখলাম, তো আমি তো একদম পুরো একদম স্পেল বাউন্ড হয়ে গেছি। তুমি অনেক বছর ধরে করছো, তুমি যার কাছে শিখেছো ওনার ব্যাপারে তো সবাই জানে, কারণ উনি একটা টাইমে, আজকে আমরা পডকাস্ট করছি কিন্তু একটা টাইমে ওনারা একটা কিন্তু সেশন চলছে যেটা টিভিতে দেখাতো। এবার চলে আসি তোমার কাছে, ঠিক আছে? তো তুমি তো তোমার জার্নি যখন শুরু করেছো তুমি তখন ছিলে রেকি গ্র্যান্ড মাস্টার, তোমাকে নাম দিয়েছে। তো একটু হালকা রেকি থেকে স্টার্ট করি যে তুমি কি করে রেকি থেকে আজকে এত কটা প্রসেস নিয়ে এগাচ্ছ। আমি রেকি নিজে শিখেছি কিন্তু 2006-এ। আচ্ছা, 2006-এ শুরু হয়, তখন টিচার হবো বলে ভাবিনি। কেউ একজন আমাকে বলেছিল যে রেকি পাঠিয়ে আমি আমার ছেলেদেরকে সুস্থ রাখি। তো আমার ছেলেরাও বাইরে থাকে, আমার 2 ছেলে। তো আমি ঠিক করেছিলাম এখান থেকে সুস্থ করি, এটা সব থেকে ভালো ব্যাপার। তারপরে যাক আস্তে আস্তে হয়ে গেলাম রেকি টিচার, তারপর গ্র্যান্ড মাস্টার হলাম। হায়দ্রাবাদ থেকে আমার পুরো ট্রেনিংটাই রেকির, হায়দ্রাবাদ থেকে। আমার রেকি টিচারের নাম হচ্ছে সাবিত্রী পটনায়ক। তো ওখানেই আমারই বন্ধু, সে স্টেট ব্যাংকের হাজবেন্ড ছিল, আমার হাজবেন্ডও ছিল সেই সূত্রে আলাপ। যাই হোক, খুব ভালো টিচার। রেকি যখন শিখলাম তারপর রেকি টিচার হলাম আমি 2009 সালে। 3 বছর ধরে কিন্তু আগে আমি প্র্যাকটিস করেছি, লোকে দিয়ে দেখেছি যে হ্যাঁ ভালো কাজ হচ্ছে। তখন আমি ভাবলাম হ্যাঁ এবার টিচার হওয়া উচিত আর কি। হবার পরে তখন কিন্তু ওই আমি চ্যানেলে বসতাম, কিছু সৃষ্টি কিছু চ্যানেলে বসতাম আর কি। ওই সময়টাতে হঠাৎ এলো এঞ্জেলের ব্যাপার। যখন হলো এঞ্জেল করছে, আমাকে লোকেরা জিজ্ঞেস করছে যে আপনি এঞ্জেল শেখান? না, আমি তো এঞ্জেল শেখাই না। না, কিছুটা বুঝিয়ে দিন, যে টিচার শেখাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, কারণ বইটা ইংলিশে।
তো আমি তখন ভাবলাম যে ঠিক আছে দেখা যাক। তারপরে আমি এঞ্জেলও শিখলাম। তারপরে এঞ্জেলের ইংলিশ বইটাকে আমার হাসব্যান্ড বাংলায় ট্রান্সলেট করলেন। ১ম আমরাই বাংলায় ট্রান্সলেট করে টিভিতে দেখালাম যে বাংলায় করেছি। তো এখন ওইটাকেই অনেকে চালিয়ে দেয় নিজের নাম বলে, তাতে কিছু ব্যাপার না, অনেকের খুব উপকৃত হচ্ছে। এখন হচ্ছে কি, যেমন আমরা ভাবি না দেখবে কোনো ওষুধ কারোর কাজ করে না, তখন আরেকটা ওষুধ চেঞ্জ করে, ঠিক, আরেকটা ওষুধ ঠিক। চেঞ্জ করে। এরকম হিলিং প্রসেসও দেখেছি আমি। কেউ বলে এইটা আমি ঠিক স্যুট করছে না, এটাতে আমি পারছি না। হয়তো রেইকিটাতে এত বডি চার্জ করার ব্যাপার, এত ব্যাপার, এটা আমার দ্বারা হবে না। তখন এঞ্জেল শিখে নিই। এঞ্জেলে বডি চার্জের ব্যাপার না, খুব ইজিলি হয়ে যায় ব্যাপারটা। এঞ্জেল শিখতে লাগলো। এবারে রেইকির ব্যাপারটাতে যখন দেখছে যে হিলিং প্রসেস যখন আসছে, তো হিলিংও বেশ ১০-১৫ মিনিট ২০ মিনিট ধরে হিলিংয়ে দিতে হচ্ছে। অনেকে হিলার আছে, তাদের একই দিনে হয়তো ৪-৫ জনকে হিলিং যেতে হয়। তখন ওরা বলল ক্রিস্টাল শিখবো। তখন আমাকে আবার ক্রিস্টাল শিখতে হলো। ক্রিস্টালে হয় কি, যে জিনিসটা রেকি করতে গেলে, কাউকে রেকি পাঠাতে গেলে মিনিট ১৫-২০ বসে তাকে আমাদের মেডিটেশনে বসতে হয়। আর ওই রেকির এনার্জিটা যখন আমরা ক্রিস্টালের থ্রু দিয়ে পাঠাচ্ছি, তখন ও খুব জলদি কাজ করে। তখন ও ৭-৮ মিনিট বসলো, তো হয়ে গেল। তাহলে মানে ও যদি ৬টা ক্লায়েন্ট নিল, তাহলে খুব ইজিলি টাইমগুলো পেরিয়ে যাবে। ক্রিস্টাল হলো। ডাউজিং একটা আছে, যেখানে বাস্তুর দোষ দেখা যায়, বাস্তুর প্রবলেম দেখা যায়। তো যারা জ্যোতিষবিদ আছেন, জ্যোতিষশাস্ত্র নিয়ে আছেন, তারাও শিখতে আসছে। কেন, জ্যোতিষীতে হয়তো বলে দিল আপনার বাস্তুর ব্যাপারে কোনো প্রবলেম আছে, কিংবা বাস্তুবিদরাই, বাস্তু নিয়ে যারা পড়াশোনা করছে, তারাও হয়তো বললো আমি বুঝতে পারছি আপনার বাস্তুতে কোনো প্রবলেম আছে। মনে করো তোমার বাস্তুর ব্যাপারটা আমাকে জানতে চাইছো, আমি এখানে বসে তোমাকে আমি মনে বলবো, তুমি তোমার বাস্তুটা চিন্তা করো, আমি বলে দেবো কোন জায়গাটাতে তোমার প্রবলেম আছে। তো সুতরাং এরকম একটা বিদ্যা চলে এলো, ম্যাগনিফাইড হিলিং বলে আছে। এসব হতে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে সবকিছুতে কাজ হচ্ছে, কিন্তু আমি বলি 80% কাজ হয়, 100% কিন্তু হয় না। এটা আমার কাছে, আমি বলি। তো আমি দেখলাম কোনো জিনিস হচ্ছে, কিন্তু কোনো জিনিস যেন যত রকমই প্রসেস লাগানো যেতে, কিছুতে হচ্ছে না। যেমন মানত করছে, পুজো দিচ্ছে, তান্ত্রিকের কাছে যাচ্ছে, কিছুতে হচ্ছে না। তখন আমার মনে হচ্ছে না। এক হচ্ছে ওদের ভাগ্যে নেই, আরেকটা হচ্ছে এটা ওর আগের জন্মর কোনো একটা কার্মাকে ক্যারি করছে। তাহলে আগের জন্মটা দেখবে কি করে, বুঝবে কি করে? তখন আমার মাথাতে এলো যে আমিও পাস্ট লাইফের ব্যাপারে যাবো। আমার বলা উচিত নয়, আমি কিন্তু কিছু সত্যি কথা বলি, অপ্রিয় সত্যি কথা বলি। জানি না লোকে তোমাকে কিছু বলবে না, আমার উপরেই হয়তো দোষ দেবে, তাও আমি না বলে পারছি না। ২০১৮ সালে ওই টিভি যিনার কথা বলছি, আমি কিন্তু উনার কাছে শিখিনি। আমি নাম বলছি না, উনার কাছে আমি শিখিনি। আমি শিখেছি ডক্টর এন.কে. শর্মার কাছে, যিনি রেকি ফাউন্ডেশনের হেড, দিল্লিতে থাকেন। উনার কাছে আমি শিখেছি। তো যিনি তখন খুব ফেমাস ছিলেন, উনি এসেছিলেন কলকাতাতে। আমি তখন ভাবলাম যিনি আমাকে দেখাতে পারে, তাহলে আমি টিচার হব। ২১ জনকে একসঙ্গে উনি দেখাচ্ছেন। তো ২১ জনকে তো আমরাও দেখাই। গ্রুপে যদি আমি ১২ জনকে বসাই, তার মধ্যে ৭-৮ জন তো নিশ্চয়ই দেখবে। ২১ জনকে আমাদেরকে একটা হোটেলে ডাকা হলো, একটা ব্যাংকোয়েট হল, চাদর বালিশ সব নিয়ে যেতে আমাদের বলল শুয়ে যাও, সব শুলাম-টুলাম। ১ জন দেখলো। নেক্সট ডেও ১ জন দেখলো। তখন বলে যে 1 to 1 সেশন হতে গেলে তবে দেখা যায়। তো 1 to 1 সেশনে ত্রিপুরা থেকে একটি ছেলে এসলো, সে আমার পাশেই বসেছিল। সে বলল আমি 1 to 1 সেশন করলাম, সেখানেও কিন্তু আমি দেখতে পাইনি। তখনও তো বুঝতে পারছিলাম না যে দেখতে পেলো না কি না পেলো, বুঝতে পারছিলাম না ব্যাপারটা। কেন দেখতে পেলাম না, কি হলো না? আমি একটা আবছা কিছু বোঝার চেষ্টা করছিলাম যে যা বলছেন আমি দেখবই, আমাকে দেখতেই হবে করে আমি না আবছা বোঝার চেষ্টা করছিলাম। তখন আমি বললাম আমি হয়তো মাথাতে ঢুকেছে ব্যাপারটা, আমাকে দেখতেই হবে যা বলছেন। কিন্তু হঠাৎ একটা জানি না, আমার এখন মনে হচ্ছে হয়তো ঠিকই দেখেছিলাম। তো একটা কিছু হালকা একটা ইমাজিন করেছিলাম। তো সেটাকেও আমি মানিনি যে এটা হতে পারে না। তো ভবিষ্যতে আমার স্টুডেন্টদেরকে দিয়ে আমি সেটা দেখিয়েছিলাম আমি কে ছিলাম। আমি বুঝে গেছিলাম যে ওইটার সঙ্গে মিল ছিল। যাই হোক, তখন তো আমি ভেবেছিলাম আমি দেখতে পাইনি। তো না, আমি শেখাবো না, কিছুতেই শেখাবো না, এরকম করে হয় না। মানে আমি শিখবো না, নিজে শিখবো না। এই করতে তখন লকডাউন এলো। লকডাউন যখন হলো, তখন আমি ভাবছি যে সারা পৃথিবী বন্ধ, কেউ আসছে না, বাড়ি বন্ধ। এই সময় একটা কিছু শেখা উচিত। তারপরে ঝাঁপিয়ে পড়বো একদম যখন খুলবে। শুরু হলো আমার পাস্ট লাইফ সেশন। তখন ভাবলাম শুরু হলো। বিশ্বাস করবেন না পার্থ, ১ম এ তো আমি ভাবতেই পারছি না যে
কি করব, কেননা অনলাইনে উনি যে শিখিয়েছিলেন ভদ্রলোক খুব ভালো মানুষ, এন.কে. শর্মা খুব ভালো মানুষ, শেখাচ্ছিলেন, মানে আমাদেরকে পুরো স্ক্রিপ্ট বলছেন এইভাবে বলবে এইভাবে বলবে, কিন্তু প্র্যাকটিক্যাল যে করব তখন কে গাইড করবে? সেটা গাইড করার কিন্তু কেউ নেই তখন। আমাদেরকে বললো তোমরা 7 দিন পরে আবার জুমে বসবো, 5 জনকে দেখাবে। 5 জনকে কাকে দেখাবো? তখন তো বাড়ি সব বন্ধ, অনলাইনে দেখানো শুরু হলো। যাই হোক, এবার যখন মনে করে যাকে বলছি আমার মাকেই দেখিয়েছিলাম প্রথম, যাই হোক উনি ঝাড়খণ্ডে থাকেন। এবার যে যখন আমি কিন্তু ভাবতে পারিনি যে উনি ঢুকে যাবেন পাস্ট লাইফে, আমি জাস্ট রিল্যাক্স মুডে বলছি এই করো সেই করো, যেই বুঝতে পেরেছি উনি পাস্ট লাইফে চলে গেছে, এবার আমি বুঝতে পারছি যে এবার কি করব। এই সময় না টিচারের দরকার হয়। ঠিক ঠিক। আমিও এখন যেমন পাস্ট লাইফ ট্রেনিং দিচ্ছি, আমি পাস্ট লাইফ তো দেখাচ্ছি, ছেড়ে দাও, অনলাইন অফলাইন হয়ে যাচ্ছে প্রতিদিন। যখন আমি ট্রেনিং দিই, এমনকি অফলাইনে বেশি হয়, মানে যদি অনলাইনও করছি, আমি কিন্তু জুমেই বসে বসে বলি এবার তুমি ওকে দেখাও, আমি দেখতে চাই কি হচ্ছে ভুলভাল যা হচ্ছে ওখানে আমি ধরছি। মানে এটা তোমার স্টুডেন্টরা যখন করে তখন তোমার গাইডেন্সটা, মানে তুমি প্রেজেন্ট থাকো ভাই? থাকি একদম, মানে আমার বাড়িতে যখন হয় তখন তো মানে রীতিমতো একটা মানে হই হই করে ব্যাপারগুলো হয়। এখন এমন সব ঘটনাগুলো ঘটতে থাকে, আমার জন্য খুব ভালো, নানা রকম গল্প আমি শুনছি আপনাদের কাছে। কিন্তু প্রবলেম আসে পাস্ট লাইফে যখন কেউ ঢোকে না, এ নয় যে সেই প্রবলেমটাকে নিয়ে বেরিয়ে এসে দুঃখে মরে যাচ্ছে কিন্তু নয়। কিন্তু প্রবলেম যেমন একটা মেয়ে, আমার ট্রেনিং চলছে আমার এটাতে, তো অনেক লম্বা একে ওকে দেখাচ্ছে ওকে দেখাচ্ছে, আমার হল ঘরটা প্রায় এত বড়টাই হবে, বসে বসে সবাই শুয়ে শুয়ে দেখানো হচ্ছে। তো আমি একে গিয়ে জিজ্ঞেস করছি, দেখছি এর ডায়ালগটা ঠিক আছে কিনা, ওর ডায়ালগ। হঠাৎ একজন আমাকে ডাকছে, ম্যাডাম তাড়াতাড়ি আসুন, এনাকে আমি বের করতে পারছি না। ফার্স্ট লাইফে গিয়ে বললাম বের করতে পারছি না মানে? তখন বলছে হ্যাঁ, ওকে বলছি দরজাটা খুলে বেরিয়ে এসো, ও বেরোতে পারছে না। তাহলে দেখি তাতে কি হয়। তখন ওই সময়গুলোতে কিছু টেকনিক আছে, ওই টেকনিকগুলোকে মানে ওদেরকে দেখাতে হবে, সেখানে টিচারের খুব দরকার। যতই সব ব্যাপারে আমি যেমন করি পার্থ, আমি না বিশাল বিশাল করে করতে আমার ভালো লাগে না। আমার কাছে যদি 100 জনও আছে, আমি ওটাকে 25-25 করে 4টে ভাগ করে করবো, যাতে আমি প্রত্যেকের উপরে অ্যাটেনশন নিতে পারি। ফার্স্ট লাইফে যখন সেশন শুরু হলো, জার্নি শুরু হলো, তখন তো দেখছি বাপ রে বাপ, রেকি ও কোথায় চলে গেল কোথায় চলে গেল, তো মেশা হয়ে গেল পাস্ট লাইফ। এবার তুমি যদি বলো পাস্ট লাইফে মানে লোকে কেন এত দেখছে, দেখার কারণ হচ্ছে যে এই জন্মে বহু চেষ্টা করেও দেখছে, যখন কিছুই করতে পারছে না তখনই বুঝতে পারছে এটা পাস্ট লাইফের কোনো একটা ব্যাপার আছে, তা নাহলে কেন হচ্ছে না। এখন আমাদের কাছে ফোন আসে যে পাস্ট লাইফ দেখবো, আর আমাকে ডিটেলসে লেখো কি দেখতে চাও। আর তার আগে আমি একটু জানাতে চাই, আমি কথা বলে যাচ্ছি, আমার গেস্টই কথা বলে, আমি তো শুনি, মানে আমার নলেজটাও গেইন হয় এতে। আমি এখানে একটু ক্লিয়ার করতে চাই দর্শকদের কাছে যে ঠিক পাস্ট লাইফটা কি, যেমন অনেক নতুন দর্শক আসছে না, পাস্ট লাইফ পাস্ট লাইফ পাস্ট লাইফ। মনে করুন আমি যদি তোমাকে পার্থ জিজ্ঞেস করি যে তুমি পরশুদিন লাঞ্চে কি খেয়েছিলে, হট করে বলতে পারবে? না, পারবে না। এবার আমি তোমাকে যদি বলি তোমার প্রথম তুমি যখন কলেজে ভর্তি হলে, তোমার যে বন্ধু বান্ধবদের সঙ্গে তোমার যে আড্ডা হুল্লোড় মজার দিনগুলো, একটা খুব ভালো কয়েকটা মজার দিন তোর মনে আছে? মনে আছে, আমি তোমাকে জিজ্ঞেস করি। কিছু কিছু মনে থাকে, কিন্তু সব মনে থাকে না। হ্যাঁ, কিছু কিছু মনে থাকা আর সব মনে না থাকার মধ্যে পার্থক্য আছে। যেমন আমাদের প্রতিটি জীবনে যে ঘটনাগুলো আমাদেরকে হার্ট করে, বা যে ঘটনাগুলো আমরা খুব আনন্দ পাই, বা যে ঘটনাগুলোতে আমি দুঃখ পাচ্ছি, সেই ঘটনাগুলো মনের মধ্যে গেঁথে থাকে। ঠিক তো? তুমি যদি খুব ভালো কিছু একটা পরশুদিন খেতে কেমন কিছু হ্যাঁ হ্যাঁ আরে পরশুদিন আমার বন্ধু অমুক জায়গায় নিয়ে গিয়ে হেন করলো, কেন ওটার কাছে ঠিক তাই। কলেজ লাইফের বন্ধুদের কথা তুমি বলে হ্যাঁ কিছু কিছু মনে আছে, কিছু কিছু ঘটনা এমন ইম্পর্টেন্ট ঘটনা ছিল যে তোমাকে মাথায় ঢুকিয়ে স্পেশাল কিছু মোমেন্টস যেগুলো মনে থাকে। হ্যাঁ, এইগুলোকে হচ্ছে কি আমরা রেকর্ড করে রাখি আমাদের, যেমন আমরা কম্পিউটারে চিপ থাকে সেরকম। তাহলে আমরা কি করছি, এই জন্মে আমরা আস্তে 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 সব মাথায় রাখলাম, নিয়ে আমার ধরো আমার মৃত্যু হলো, এবার আমার বডিটা থাকলো নিচে, আমার সোলটা বেরিয়ে চলে গেল, ওই মেমোরিগুলোকে কালেক্ট করলো।
ওই সোলটা তো কোনো ছেলে মেয়ে বলে কোনো ব্যাপার নেই, কোনো জেন্ডার নেই, একটা সোল আমার শরীর থেকে বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে আরেকটা কোথাও গিয়ে ছেলে হয়ে জন্মালো, মেয়ে হয়ে জন্মালো, জন্তু জানোয়ার হয়ে জন্মালো, অনেক কিছুই সে হতে পারে। সেই জন্মে হচ্ছে অনেক কিছু চিপকারি করলো, হলো। এবারে যখন কেউ আমাদের জিজ্ঞেস করবে যে আমি এই জন্মে এত আধ্যাত্মিক কেন, এবার তাকে চলো দেখাও তুমি আধ্যাত্মিক কেন, ঘুরে 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 তাকে সেই লাইফটাতে নিয়ে যেতে হবে যে সে আধ্যাত্মিক জীবনে কি ছিল, কি একটা কিছু না কিছু একটা বেরিয়ে আসে। এইভাবে লোকেরা তখন আমাদের কাছে দেখতে আসে। এর মধ্যে আবার হয় এই জীবনেরও পাস্ট লাইফ আছে, কাল আমার পাস্ট লাইফ ছিল, পরশু আমার পাস্ট লাইফ ছিল। অনেকে এই জীবনেরও পাস্ট লাইফ দেখে, কিন্তু খালি যে আগের জন্মের পাস্ট লাইফ কিন্তু নয়, এই জন্মেরও। যেমন তখন হয় কি, এই জন্মের পাস্ট লাইফটা আমার তখন হিপনোথেরাপিতে কাজ করে। ওকে, মানে এইটা হচ্ছে তফাৎ। আমার পাস্ট লাইফে যেটা আমি আগের জন্মে দেখাবো, সেখানে কিন্তু আমি কিছু করতে পারবো না, তোমাকে আমি দেখাবো, তুমি দেখো, তোমার ক্ষমা চাইবার থাকলে তোমাকে আমি ক্ষমা চাওয়ার চেষ্টা করব। ওই সোল তোমাকে যদি ক্ষমা করে দিল তাহলে খুবই ভালো, যদি ক্ষমা না করলো তাহলে বেরিয়ে এসে ক্ষমা চাইতে থাকো, চাইতে। একটা মনে করো তোমার কাছে আমি একটা অন্যায় করেছি, তুমি আমার উপর রাগ করে আছো, আমি তোমাকে বলছি না পারতো কিছু মনে করো না ভাই, দেখো এরকম হয়ে গেছে, প্লিজ কিছু মনে করতে করতে, ঠিক আছে সুপ্রিয়া দি, ঠিক আছে, আর কাউ তো বলবেন না, তখন নিজে লজ্জা পেয়ে বলবে। ঠিক এইভাবে আমি বলি বেরিয়ে এসে ক্ষমা চাইতে থাকো, খুব খুব ভালো কাজ, ভীষণ ভালো কাজ। আমার একটা কোয়েশ্চেন আছে, তুমি যখন হিপনোথেরাপি বললে আর পিএলআর বললে, তো এই পিএলআর কি তোমাকে হিপনোথেরাপির মতনই তোমাকে মানে যিনি কাজ করছেন বা করাতে এসছেন তারপর কি ওই হিপনোথেরাপি হয়েই কি সে পিএলআর এ ঢোকে, না পিএলআর এর কোনো একটা আলাদা পদ্ধতি রয়েছে টোটালি? পিএলআর এ তো একটা মানুষকে একটা ট্রান্সে নিয়ে যেতে হয়। যেমন মনে করো এখানে আমি বসে আছি, হঠাৎ কেউ এলো একটা আমার কাছে হিপনোথেরাপির ক্লাস, সরি মানে পাস্ট লাইফে দেখতে যদি কেউ এলো, তাহলে এখন গেছে কি এই লাইট, এই স্টুডিও, এই সব কিছু ওর মাথার মধ্যে ঢুকে আছে, এবং এইটার এই জগৎটা থেকে ওকে ধীরে 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 সরাতে হবে মনটাকে। ও যখন এই ঘর থেকে সরতে সরতে যখন ওর মনটা অন্যদিকে চলে যাচ্ছে, ওইটা হচ্ছে ট্রান্সে চলে যাচ্ছে, তখন ওই সময়টাতে নিয়ে যাওয়ার ব্যাপারটা। যদি কেউ রিল্যাক্স করতে না পারে, যদি কারোর মনের মধ্যে সারাক্ষণ চিন্তা থাকতে পারে হবে কি হবে না, পারবো কি পারবো না, আচ্ছা আমি কালকে গিয়ে কি করবো, এই কথাটা আমি এইসব করতে গেলে কিন্তু সে ঢুকতে পারবে না। আর ওই যখন ঢুকতে পারে না, তখন যারা দেখান তাদের কিন্তু খুব খারাপও লাগে, মানে প্রত্যেকে এখানে এতক্ষণ ধরে চেষ্টা করলাম, কত জিনিস দেখান, উনারও কিন্তু খুব কষ্ট হয় যখন কাউকে আমরা দেখাতে পারি না। যে দেখে না তার তো কষ্ট হয়, আর যারা দেখাতে পারে না তাদেরও খুব কষ্ট হয়, কেন ভাবে যে এত কষ্ট করলাম দেখাতে পারলাম না। তারও কিন্তু প্রসেস আছে। আমি মানে আমার ক্ষেত্রে যেটা হয়, মানে আমি খুবই লাকি পার্থ একটা ব্যাপারে, যে আমার একটা স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্ট আমার এই পাস্ট লাইফের ভেতর আছে, একটা স্টুডেন্ট আছে তার মধ্যে একটা সাইকিক পাওয়ার আছে। ও নিজেকেও বুঝতে পারে না ব্যাপারটা, খুব ছটপটে মেয়েটি, ওর মধ্যে একটা ঈশ্বরের কৃপা কিছু একটা আছে যে ও ডিভাইন এন্টিটির সঙ্গে কানেক্ট করে নেয়। আমি যখন ওকে ওই জায়গাটাতে নিয়ে যাই, একমাত্র আমার কথাতে ও ওই জায়গাগুলোতে যেতে পারে। আচ্ছা, ধরো আমাদের একটা ঘর আছে যেখানে এঞ্জেল আছে, সে স্পেশাল একজন এঞ্জেল। ওকে আমি একবার নিয়ে গিয়েছিলাম, হঠাৎ ও আমাকে বলছে মেয়েটি যে আমি একটা বরফের পাহাড় দেখছি। বললাম বরফের পাহাড় না, সরি হ্যাঁ পাহাড় দেখছি। তাই আমি বললাম বরফ না গাছপালা আছে, বললো না বরফের পাহাড় দেখছি। তাই বললাম তুমি কি করছো, বলছে আমার এখানে একটা মন্দির আছে, ওখানে রিচুয়াল হয়। তাহলে তুমি কিরম সেজে আছো, বললো শাড়ি পরে খালি পায়ে। আচ্ছা, বরফের উপরে খালি পায়ে, বলে হ্যাঁ খালি পায়ে, আমাদেরকে এখানে খালি পায়ে যেতে হয়। তাহলে যাও, ওখানে গিয়ে যে দেবী মায়ের দর্শনও পেল, সেই দেবী মা সেই রূপে কিন্তু আমরা এখানে দেখি না, কেন আমরা যে রূপে দেখি এটা কিন্তু শিল্পীর কল্পনায় হয় মূর্তি তৈরি, কেউ একরকম বানাচ্ছে, কেউ একরকম বানাচ্ছে। দেবী মা বলেই ভাবো দশভুজা, মা লক্ষ্মী ভাবলেই ভাবো একটা হাতে কিছু ধানের কিছু নিয়রম করে আছে, যে যেরকম মতন ভাবে। আমি বলি ইনি কিরকম দেখতে, তো কিছুক্ষণ পরে চুপচাপ মেয়েটা বলছে যে উনার বর্ণনা দিতে উনি বারণ করছেন। আচ্ছা, বললাম ব্যাস, কোনোদিন আমি তোমার কাছে শুনবো না, কিন্তু প্রথমে তো আমার প্রণাম জানাচ্ছি, আমার প্রণাম গ্রহণ করতে বলো। বলেছে আপনাকে উনি আশীর্বাদ করলেন এবং কিছু কিছু কথা আমাকে উনি বলা শুরু করলেন দেবী মা।
পার্থ 100 মেলে। এই যে তোমার এখানে যে আমি এসেছি, আমি কিন্তু ওনাকে যেমন বলেছি, মেয়েটিকে আমি বলেছি তুমি কিন্তু তোমার দেবী মাকে বলো যেন আমার সাথে থাকে, জল বৃষ্টি না হয়, আমি যেন পৌঁছে যাই ওখানে। বলছে না না চিন্তা করবেন না ম্যাডাম, সব ঠিক থাকবে। ওনার কাছে যখন আমরা যাই, ওনার কাছে যখন কথাগুলো বলি, তখন হয় কি অনেকে থাকে পাস্ট লাইফ কাউকে আমি দেখালাম, সে যা যা প্রশ্ন নিয়ে এলো সব প্রশ্ন জবাবও পেলো না, কারণ সব প্রশ্ন জবাব কিন্তু সবাই পায় না। এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার। এমন এক একটা সময় এমন হয় যে খুঁজে বেড়াচ্ছে কিছুতে পাচ্ছে না। তখন আমি ওকে বলি চলো তো তুমি গিয়ে হয় এঞ্জেল কিংবা দেবী মার সঙ্গে গিয়ে বসো। ওকে কিন্তু আবার অনেকে না হায়ার করতে চায়। যখন আমি শুরু করেছি মনে আছে, বেশ কিছু স্টুডেন্ট আছে, সে বলে যে এরকম সুপ্রিয়া ম্যাডাম যেরকম করছে, চলো না তুমি আমার জন্য কিছু যদি করে দিতে পারো। বলছে না, ওই জায়গাটাতে আমাকে সুপ্রিয়া ম্যাডাম ছাড়া কেউ নিয়ে যেতে পারবে না, কারণ ওইটা উনার জায়গা, উনার ডাকাতেই এগুলো উনারা এসেছেন আমার কাছে, ওনারা কেউ নিতে পারবে না। এখানে একটা এবার আমি গল্প, আমার এখানে কি একটা মনে হয় দিদি, জানো তো, কোথাও না কোথাও একটা ডিভাইন বা স্পিরিচুয়াল কানেকশন না থাকলে আমরা এই প্রসেসগুলো করতে পারবো না। আর সেটা যদি উপরে আশীর্বাদ যদি না থাকে না, বা তার যদি না ইচ্ছা হয়, কেউ নিয়ে যেতে পারে না। তোমার মধ্যে সেই ডিভাইন পাওয়ারটা আছে, তোমার মধ্যে সেই ডিভাইন কানেকশনটা আছে, যে কারণে আজকে সেই মেয়েটা তোমাকে ছাড়া সেই জায়গাটা যেতে পারবে না। সবার জন্য তো সব জায়গা না। ওই মেয়েটি নিজেই বলে, আমরা যখন মনে করো আমাদের ক্লাসের মধ্যে কখনো কখনো মেয়েটা এলো, ওকে ডাকা হলো, তো স্টুডেন্টরা হয়তো আবদার করতে লাগলো, আমায় কিছু প্রশ্ন আছে, বল ওকে দিয়ে বলান ম্যাডাম, ওকে দিয়ে বলান। তো আইলাম ঠিক আছে, তোমরা আগে ওকে ঢোকাও, দেখি তোমরা যে ট্রেনিং নিতে এসো, আগে তোমাকে পাস্ট লাইফে নিয়ে যাও, তারপরে আমি করছি। এবার যেই পাস্ট লাইফে ঢুকিয়ে দিল, তখন মেয়েটা বললো ম্যাডামকে ডাকবো। ও সঙ্গে সঙ্গে বলে ম্যাডামকে ডাকো, মানে আমি না নিয়ে গেলেও নিয়ে যেতে পারবে না। এবারে একজন ছেলে আমাকে ফোন করেছে, সে বলছে যে এরকম আমার কিছু প্রশ্ন আছে, আমি আপনার কাছে পাস্ট লাইফ দেখবো। কি বেশ কিছুটা প্রশ্নের মধ্যে একটা ছিল, আমি এই অকাল্ট সায়েন্সের উপরে আমার কেন এত ঝোঁক, আর ওয়াই আই এম হোমোসেক্সুয়াল, এই দুটো জিনিস আমি দেখতে চাই। আমি চলো দেখাই। এবার ওকে নিয়ে যাচ্ছি, ও দেখছে ছেলেটি যে জঙ্গল, পাহাড়, তারপর একটা গুহা, একটা বড় গুহা দেখলো। গুহার মধ্যে ঢুকে বলছে ওখানে বেদি মতন আছে, সেখানে একটা প্রদীপ জ্বলছে, কিন্তু কোনো মূর্তি দেখতে পাচ্ছি না। আর খালি বলছে তুই এখান থেকে চলে যা, তুই, একটা আওয়াজ আসছে, তুই এখান থেকে যা, তুই এখানে থাকবি না, তুই কোনো প্রশ্নের জবাব পাবি না, তুই এখান থেকে যা। তো বলছে যে সুপ্রিয়াদি আমাকে তো ঢুকতে দিচ্ছে না। বললাম ঠিক আছে তুমি বেরো ওখান থেকে, বেরিয়ে দেখে আরো কোথাও তোমাকে নিয়ে গিয়ে তোমার প্রশ্নের জবাব পাই কিনা। তখন বলছে আমি একটা ব্রিজ দেখছি। আমি ঠিক আছে তুমি ব্রিজে করে ওই পারে যাও, দেখো কি হয় ওখানে গিয়ে। এবার যখন ব্রিজের মাঝে পৌঁছেছে, হঠাৎ না মেঘ দিয়ে একদম ঢেকে যাচ্ছে, যেতে পারছে না ওদিকে। এবার ওইখান থেকে একটা আওয়াজ আসছে, তুই এদিকে আসবি না, তুই এখানে কিছু জবাব পাবি না, একজন মহিলা তোকে জবাব দেবে, একজন মহিলা তোকে জবাব দেবে। তো ওই ছেলেটি বলছে ম্যাডাম আমাকে বলছে যে মহিলা জবাব দেবে। বললাম ঠিক আছে, তোমাকে যখন দেখতে দিচ্ছে না তুমি বেরিয়ে এসো, আমি বুঝতে পেরেছি কার কথা বলছে, হ্যাঁ তুমি বেরিয়ে এসো। তারপরে আমি আমার স্টুডেন্টকে ফোন করলাম যে বুঝতেই পারছি যে ম্যাডাম আমাকে ওখান থেকে কেন ধরেছেন, আমি জানি না। মহিলা বলতে আমি একমাত্র তোমাকে জানি, তুমি এসে উদ্ধার করবে। ছেলেটিকে বললাম চলো জুমে বসো, আমি কি করি, জুমে ক্লায়েন্টও থাকে, স্টুডেন্টও থাকে, আমি ওকে নিয়ে যাই ট্রান্সলেট, ক্লায়েন্ট ওর কথা শুনে ওর সব কিছু বলতে থাকে, মানে এত অদ্ভুত বলে। তো এবারে চলো দেখা যাক কি। তো ছেলেটি দেখছে, ও তখন আমি বললাম যে তুমি কিন্তু ওই মেয়েটিকে কিচ্ছু বলবে না যে তুমি কি দেখেছো, কিচ্ছু বলবে না, দেখো কি হয়। কিছু বলছে না। এবার দেখছে যে এরকম বলছে আমি একটা গুহা দেখছি ম্যাডাম, সেম ব্যাপার, আমি একটা গুহা দেখছি। তখন আমি বললাম কি দেখছো গুহাতে? বলছে ও একটা সাধনায় বসেছে। সাধনাটা হচ্ছে ভীষণ ভীষণ শক্ত সাধনা, সেটা দশ মহাবিদ্যা সাধনা করতে বসেছে। বলছে চারিদিকে আগুন দিয়ে ঘেরা, মাঝখানে ছেলেটি বসে আছে, সামনে দেবী মায়ের মূর্তি, আর আগুনের চারপাশে আরো কিছু লোক বসে আছে। এটা এত কঠিন ব্যাপারটা, যদি একটু ভুল করে তাহলে কিন্তু বাইরে যারা বসে তারা কিন্তু ওকে মেরে ফেলবে। এই সাধনা অত সহজ ব্যাপার নয়, দশ মহাবিদ্যা সাধনা। তো ছেলেটি বসেছে প্রায় 90% ও করে নিতে যখন পেরেছে, গিয়ে ভুল হয়েছে একটা কিছু। তখন
ওকে বের করে আনলো, কিন্তু কেউ মারলো না। এই জন্য যেহেতু অনেকটাই উঠতে পেরেছিল, বলে ওকে বলো তুমি এখন থেকে যাও, তোমার দ্বারা হবে না, আর দ্বিতীয়বার করতে দেবে না। না, ও বেরিয়ে গেল। কিন্তু ও তো যে এই যে অকল সায়েন্সের উপরে কেন, দেখো কিরকম বেরোচ্ছে, দেখো ও তো বেরোলো ওখান থেকে, বেরিয়েও দেখছে যে একটা শ্মশানে ও আবার সাধনা করতে বসেছে, ছাড়বো না, আমাকে এটা ঢুকতেই হবে। ও সাধনা করছে, সাধনায় বসে আছে, ধ্যান টান করছে, তো একজন ঋষি ওকে মানে ওকে ক্রস করে চলে যাচ্ছে। ক্রস করতে করতে ঋষি বলছেন ওকে যে বাদ দাও, তোমার দ্বারা এটা হবে না। উনি যে এগিয়ে গিয়েছেন, পেছন থেকে ছেলেটা মুখ ভেঙিয়েছে, যেমন মেয়েরা করে হবে না, করেছে। উনি না ঝট করে ঘুরে বলছেন, তুমি মেয়েদের মতন আমাকে মুখ ভাঙালে কেন? কোথায় আবার মুখ ভাঙলাম, কি মেয়ে যে আমি মেয়েদের মতো মুখ ভাঙাবো? বেশ জোরে তখন ঋষিকে বলেছে। তখন উনি বললেন, শরীর থাকবে পুরুষের মতন, হাব ভাব হবে মেয়েদের মতন তোমার। আচ্ছা, এর জন্য ও পরে জীবনে হোমোসেক্সুয়াল। ছেলেটি বলছে ঠিক কথা বলেছে, আমি এখনো লোকে দেখে ভেঙাই। একটু রাগ হলে আমি বসকেও ভেঙে দিই। আমি বললাম বাপু অদ্ভুত কথা। আরো যা যা ঘটনাগুলো বলিস সেগুলো অদ্ভুত ভাবে মিলে গেছিল। দেখো এখন আমি এই দশমহাবিদ্যা বলতে আমার হঠাৎ একটা কথা বলে না দিয়ে পারছি না, কোন কথাতে কোন কথা চলে এলো। এখন হচ্ছে কি ট্রেনিং যেহেতু আমি দেওয়া শুরু করেছি, আমার স্টুডেন্টরাও এখন ভাবছে আমরাও ট্রেনিং দেবো, দাও তোমরা যদি শিখেছো নিশ্চয়ই দাও, কোনো ব্যাপার না। একজনটি মেয়ে, মানে একটা না, 2-3 জন আমাকে ফোন করে বললো যে বলছে আপনারই স্টুডেন্ট বলছে যে 2 দিনের ট্রেনিং হয় না, কিন্তু আপনি তো আমাদের 2 দিনের ট্রেনিং করাচ্ছেন। আমি নিজেও 2 দিনের ট্রেনিং করেছি, আমিও 2 দিনের ট্রেনিং করাচ্ছি। বলছে প্রথমত 2 দিনের ট্রেনিং হয় না, আর দশমহাবিদ্যা শিখে তবে পাস্ট লাইফে ট্রেনিং নিতে হয়। দশমহাবিদ্যা যখন দেখছো অত বছর তপস্যা করে, তবে একটা হচ্ছে সে প্রথমে দশমহাবিদ্যা 1-2 মাসে শিখবে, তারপরে আরেকটা স্টুডেন্টকে শেখাবে, তারপরে তাকে সে এত সহজ। তো দশমহাবিদ্যা তো মানে যারা প্র্যাকটিস করে, যারা এই রিচুয়াল প্র্যাকটিস করে বহু বছর ধরে করেও তারা পুরো কমপ্লিট করতেও পারে না। অসম্ভব। দেখতে চাই ছেলেটার কথা কত, কিন্তু এইগুলো হচ্ছে কি আরেকটু কিছু চমক দেওয়ার জন্য, লোকে চমক দেওয়ার জন্য অনেক কিছুই থাকে। এইসব মহাবিদ্যা নিয়ে চমকের, কিন্তু পিএলআর এর সঙ্গে তো কোথাও কানেকশনই নেই। এটা তো আমরা তন্ত্র সায়েন্সে দেখি যে দশম মহাবিদ্যা নিয়ে তন্ত্র সাধনা করে, বিভিন্ন মহাবিদ্যা যেগুলো রয়েছে, নবম মহাবিদ্যা বা দশমের মধ্যে তো ছুতেই পারে না কেউ। এটা একদমই খুব মানে নবম মহাবিদ্যা করে, বাট সেটাও নেগেটিভ কাজের জন্য। আর বেসিক্যালি এগুলো নেগেটিভ কাজের জন্যই ইউজ করা হয়। আমার মনে হয় না পিএলআর এ কোথাও এটা ব্যাখ্যা পেয়েছে। আমি তো সত্যি কথা বলতে অত কিছু বিদ্যা আমার দ্বারা সম্ভব নয়। আমি একদম সিম্পল মানুষ, যেটাতে ইজিলি করে দেওয়া যায় সেটাই করব। ছোটবেলা থেকে আমার কোনো গুরু বা কেউ কিছু নেই, কিন্তু আমি খুব ছোটবেলা থেকে না, খুব মানে কারোর বাড়িতে গুরুদেব এলো, আমার মজা লাগতো দেখতে। মানে খুব এরকম করতে করতে না, বেশ বড় গুরুদেবের সঙ্গে মানে আমি পাশে থেকেছি, ওনাদের আমার মাথায় হাত বোলানো, আমার মাথায় একটু চাঁটি মেরে দেওয়া। এখন বুঝছি ওই যে চাঁটি মারা কিছুতেই হয়তো কিছু কানেকশন এসেছে বোধহয়। আমরা তুমি কতটা জানবে জানো না, মহানন্দ ব্রহ্মচারী, সীতারাম দাস, শঙ্করনাথ ঠাকুর, এনাদেরকে আমি এত কাছ থেকে দেখেছি। এমনকি আমি তখন 16-17 বছর বয়স, আসলে আমি তখন দেহরাদুনে আমার মাসির কাছে কলেজটা পড়েছিলাম। তো আমার ভাইরা ডুন স্কুলে ছিল, তো ওখান থেকে সব ট্রেকিং এ যেত। তো আমাদের কাজিন সিস্টাররা, ভাইরা সবাই মিলে ওই ডুন স্কুলের সাথে আমরা চলে গেলাম গঙ্গোত্রী যমুনোত্রী গৌমুখ ট্রেকিং এ। গৌমুখে যখন যাচ্ছি, মাঝখানে যে চিরবাসা ওখানে আছে, তো ওইখানে মাঝখানে থাকতে হলো। গৌমুখটা তো যেতে যেতে রাত্রি হয়ে যায়, মাঝখানে থামতে হয়। সেখানে একটা আশ্রম, সেখানে লাল বাবার আশ্রম ওখানে ছিল। ওই লাল বাবা এখন মারা গেছেন। কিন্তু আমার বয়স কতই ছিল তখন, 17-18 বছর বয়স। আর আমাদের সঙ্গে কিছু রান্নার লোকও নিয়ে গিয়েছিল এরা। তারা গিয়ে আমাদের জন্য রান্না বান্না আগে থেকে করছিল, আমাদের যে লোকগুলো গিয়েছিল পেছন আমরা গিয়েছি। এবার খাবার দিয়েছে, খেতে দিয়েছে। আমার কি জানি খেতে ইচ্ছে করছে, ভীষণ টায়ার্ড ছিলাম, ছিলাম। আর আমার মাসিটা সেই ওদের ছেলে মেয়েরা না, ওরা সব হিন্দিতে কথা বলে। তো আমাকে, আর লাল বাবা ছিলেন বাঙালি। তো আমি বাংলা, আর ওরা সবাই বাংলা জানে, আমার মাস্তুতো দিদিরা, আমরা বাংলাও বলছিলাম। আমাকে বলছে যে তুই খাচ্ছিস না কেন? তাই না, আমার ওগুলো খেতে ইচ্ছে করছে না। কি খাবার ছিল ওর মনে নেই, কোনটা মনে আছে সেটা বলছি। কি খাবার ছিল মনে নেই। বলে তুই কি খাবি? তাহলে আমার কারি চাওয়াল খেতে ইচ্ছে করছে, কারি খেতে ইচ্ছে করছে। ভাত তো ছিল।
আচ্ছা, চারিদিকে বরফে ঢাকা কনকনে ঠান্ডা একটা জায়গা, একটা মাটির বিশাল ঘর যেখানে ঘোড়াওয়ালারাও আছে, আমরাও আছি। উনি আরেকটা ছোট্ট কুটিরের সামনে বসেন। আমাদের ঘর থেকে বেরোলে একটা স্টিলের বাটিতে করে এক বাটি গরম গরম কারি এনে দিলেন। খুব আরাম করে খেয়ে নিলাম। এবার এখন যখন রান্না বান্না করছি তখন বলছি, বাবারে কারি বানাতে গেলে বেসন লাগে, দই লাগে, কারি পাতা লাগে, সর্ষে লাগে, ইনি কোথা থেকে পেলেন? গেলেন আর নিয়ে চলে এলেন। এখন মনে হয় এটাকে বলে মিরাকল। ঠিক ঠিক। একদম রাত্রিবেলা একটা বাচ্চা মেয়ে কিছু একটা খেতে চাইছে, ও খাচ্ছে না, উনি বেরোলেন ওখান থেকে একটা গরম বাটি করে কারি এনে আমাকে দিলেন। এবার এখন যখন আমার দিদিদের বলি, এই বলো না কেমন ভয় লাগছে শুনতে, বললাম ভয় লাগছে না, আমি অবাক হচ্ছি যে এগুলো হয়। এরকম লোকের সাথে আমার মানে হয়েছে। এমনকি আমার বড় ছেলে স্বপ্ন দেখেছিল যে ওই লাল বাবা নাকি ওকে বলছে, ও বললো যে ডাকের সাজে দুর্গাপুজো কর, পূর্বপুরুষরা আসবে দেখতে। করতে হলো, পুজো করলাম আমরা। আর আমার ছেলে ও কিন্তু দেখতে পাচ্ছিল যে পাশে গ্রেট দাদু আসছে, বলছে যে আমি না গ্রেট দাদুকে দেখছি। গ্রেট দাদু তো অনেক দিন আগে মারা গেছে। আমি বলছি উল্টো পাল্টা বকিস না, সবাই হাসবে তোকে নিয়ে। তাহলে তখন পিসি শাশুড়ি যারা তারা বলছে, তুই অত চুপ বলছিস কেন, ওকে বলতে দে না। ওরা ভাবছে ওদের বাবাকে দেখছে আর কি। তো বলছে, হ্যাঁ বল কি পরে আছে বলতো। বলছে গ্রেট দাদু না একটা হলুদ শাড়ি লাল পাড়। আমি বলছি আবার উল্টো পাল্টা বকছিস, তো গ্রেট দাদু হলুদ শাড়ি লাল পাড় পরতো। তখন এক পিসি শাশুড়ি বলছে, তুই একদম চুপ কর। আমাদের বাবা নাস্তিক ছিলেন, কিন্তু এই যখন তর্পণের সময় আসতো তখন লাল পাড় ধুতিকে হলুদের রং করে উনি পরতেন। আচ্ছা। ও কিন্তু সেটা দেখতে পেত। এখন যদি বলো পাস্ট লাইফ, তো কোন জন্মে ওনার জীবন চলে যায়, কিন্তু না একটা কণার অংশ থাকে, অরা যাকে আমরা বলি, কিছুটা থাকে এখান থেকে। একটা এলো টুইন হার্ট, অমুক হার্ট, কিছু একটা থাকে। আর খুব যদি বোঝাতে বলো, আমি কিন্তু অত বোঝাতে পারবো না। অনেক কিছু এক্সপ্লেন করে। দেখে তো মহাভারত আর রামায়ণের ব্যাপার না যে কেউ লিখে গিয়েছে সেই পড়ে আমরা বলছি। এটা তো আমরা আবিষ্কার করছি। যেটা ভুল সেটা ভুল, যেটা ঠিক সেটা আমি একরকম দেখাবো, আরেকজন টিচার আরেকরকম দেখাবে, সে আরেকরকম দেখাবে, আমরা নিজেদের মতন বিশ্লেষণ করি এখানে। কিন্তু মেলে কিভাবে, কিরকম প্রশ্ন আসে শোনো। পাস্ট লাইফের প্রশ্ন যেরকম আসে, আমি একটা মেয়ে বলছে যে আমি খুব ইন্ট্রোভার্ট। ওকে। আর মেয়েটা খুব শান্ত, সত্যি শান্ত। বললাম তোমার এরকম চুপ থাকো কেন, তো গম্ভীর থাকো কেন তুমি? মেয়েটা বলছে, জানি না ম্যাডাম, ভিড় হলে আমি যেতে পারি না, আর আমি রিলেশনে কিছু যেতে পারি না। আমার বেশ কয়েকদিন ধরে কয়েক বছর ধরে আমার একটা বন্ধু ছিল, যে আমার হাতটা ধরতে যেত আমি ভয় পেয়ে যেতাম। আমি যেন কেমন ভিড়ের মধ্যে যেতে পারি না, আমার বিয়ের ব্যাপারে ভয়, এই ব্যাপারে ভয়। চলো দেখা যাক কি রকম ব্যাপার ছিল। ওর অনেক রকম ঘটনার মধ্যে ছোটটাই আসল বলছি কিসের জন্য এই ব্যাপারটা হয়েছিল। ও দেখেছিল, ওটা পাহাড়ে হিল স্টেশনে একটা 14-15 বছরের মেয়ে, তার মায়ের সঙ্গে থাকে, বাবা বাইরে কোথাও কাজ করেন। তো মেয়েটি একটি ছেলেকে ভালোবাসে, মা পছন্দ করছে না যে ওই ছেলেটার সঙ্গে ওর মেয়ের বিয়ে হোক, কেন ছেলেটা ঠিক ওদের লেভেলের নয়। আচ্ছা। তো মেয়েটার জেদ, ভীষণ জেদ, ও রাত্রে বেলায় পালাচ্ছে, পালিয়ে গেল জিনিসপত্র গয়নাগাটি নিয়ে। রাত্রেবেলা একটা বাস ধরে স্টেশনে গেল। স্টেশনে গিয়ে বসে থাকলো যে বয়ফ্রেন্ড আসবে। তো বয়ফ্রেন্ড এরও ঠিকই। যেই মেয়েটা একটু অন্য মানুষ করেছে, বয়ফ্রেন্ড ওর ব্যাগ ফ্যাগ নিয়ে ওকে পালিয়ে, ওকে মাঝরাত্রে একা স্টেশনে ফেলে পালালো। এবার মেয়েটা তো বাচ্চা মেয়ে, বাড়ি ফিরবে কি করে? তো আস্তে আস্তে যখন বেরিয়েছে, দেখেছে এরকম বেশ 6-7 জন লোক দেখতে পেয়েছে যে ওরকম একা, তো ওকে করা হলো মেয়েটাতে। তো ওইখানে ধাবা ছিল, ধাবার একটা লোক যে মালিকটা, সে তখন এই মেয়েটিকে জিজ্ঞেস করলো, তোমার বাড়ি কোথায়, কি কোথায় বলো। ও বললো যে কোথায় বাড়ি। তো মাকে উনি কোনোভাবে খবর দিলেন। তো মা এসে মেয়েটাকে নিয়ে গেল। দেখো সেসব সময় একটা এরকম জানাজানি হয়ে গেছে, গৃহবন্দী হয়ে গেল মেয়েটা। বাড়ি থেকে বেরোয় না, লোকের থেকে বেশি লোক এলে ভাবে আমাকে কিছু জবাবদিহি করতে হবে, ভয় করে। এই করে করে করেও ছোটবেলাটাতে আস্তে 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 বড় হয়ে কেটে গেল। বিয়েও করলো না, কিচ্ছু করলো না মেয়েটা। এখন ঠিক হয়ে যায়। অজানা লোক এক জায়গায় বেশি হলেই ভয়, কেউ একটা টাচ করলে ও নিতে পারে না। এখন যখন জানলো ব্যাপারটা, আমি বললাম দেখো তুমি তো জেনে গেলে, সুতরাং এই জন্মে সেটা কোনো ব্যাপার না, তুমি ক্যারি করেছো, ওটাকে ইরেজ করো, ওটাকে তুমি ইরেজ করতে থাকো। ও যদি চায় না, ও ইরেজ করতে পারে।
ভাবতে হবে, ভেবে 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 করতে হবে। ঠিক ওই রকমভাবে মনে করে আরেকটি ছেলে, সে বলছে যেরকম আমার যেন মনে হয় আমি ফ্রিডম ফাইটার ছিলাম। একটু দেখবেন ম্যাডাম, আমি ফ্রিডম ফাইটার ছিলাম। দেখলো সত্যি সত্যি ও ফ্রিডম ফাইটার ছিল, এই ছিল সেই ছিল। ট্রেনিং হচ্ছে আমার বাড়িতে, দিবাকর আমার স্টুডেন্ট। তো ওর 3টে এরকম প্রশ্ন ছিল যে আমি কি ফ্রিডম ফাইটার ছিলাম কিনা। আর আরেকটা বলে ও ছেলেটি না আর্টিস্ট, অপূর্ব আঁকে, মানে মা দুর্গার একটা ছবি এঁকে আমাকে দেখাচ্ছে, আমিও ভাবলাম কোনো মূর্তির ছবি তুলেছে, এত অপূর্ব আঁকে। তো বলছে আমি আঁকি, সবকিছু করি, কিন্তু আমার সেরকম লোকের কাছে আমি পরিচিত হতে পারছি না, আমার সেরকম হয় না, কিন্তু আমার বন্ধুরা কিন্তু অনেক এগিয়ে গেছে। তো কি এমন কাজ করেছিলাম যার জন্য এরকম ঘটনা ঘটেছে। ও ফ্রিডম ফাইটার হিসেবে দেখলো গান্ধীজির সময়কার, ও নিজেকে দেখলো, ও খুব সুন্দর গল্প বলছিলাম, খুব শুনছিলাম মন দিয়ে। ওদেরকে জেলে বন্ধ করা হয়েছে, তারপরে ওদের যে ওপরে যে দাদারা যাদেরকে আরো টর্চার করা হয়েছিল তাদেরকে যে সেলে রেখেছে, বলছে আমাদেরকে নিয়ে গিয়ে দেখানো হচ্ছে, দেখো তোমরা এদেরকে কিরকম কি করা হয়েছে। তারা যাদেরকে বন্দি করেছে তারা কি কষ্ট পাচ্ছে খুব, বলছে না তারা অলরেডি জেনে গেছে যে জিতবো আমরা, তাই জন্য ওদের সবার মনে খুব হাসি, মারবি মার, কি করবি, জিতবো তো আমরা প্ল্যান করে নিয়েছি। মানে ওদের সকলের মুখে একটা তৃপ্তির হাসি। যেই ওদের মুখে তৃপ্তির হাসি দেখলাম তখন বুঝলাম যে একটা কিছু ভালো আছে, না আমাদেরও ভয় চলে গেল। কোনো ভয় হচ্ছিল না ম্যাডাম, যখন জেনে নিলাম যে আমরা জিতবো। তারপরে ওটা তো একটা হলো। এবার আমি বললাম তাহলে তুমি দেখো তোমার এই আর্টিস্টিক নেচারের ব্যাপারে তোমার কি ব্যাপার হয়েছে দেখো। তখন বলছে একটা গ্রাম, সেখানে মানে বলছে কথাটা গ্রন্থশালা এরম ভাবে বলছে, হ্যাঁ, আগুন লেগেছে, একটা গ্রন্থশালায় আগুন লেগেছে। ওখানে কি আছে, বলছে ওখানে সবারই হস্তশিল্পের ব্যাপারে ওখানে সব সাজানো ছিল। আমরা তার মধ্যে আমারও জিনিস তৈরি করে ওখানে রাখা ছিল, কিন্তু ওটাতে আগুন লেগে গেছে, ছেলেটা কাঁদছে হঠাৎ। এতে আগুন লেগে গেল, আগুন তুমি লাগিয়েছো? বলছে না 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 না, আমি তো লাগাবো কেন, আমি কেন লাগাবো, আমারও তো তৈরি জিনিস ওখানে রাখা আছে। তাই আমি ঠিক হিসেবটা বুঝছি না যে তাহলে কিভাবে ওকে নিয়ে যাবো। আগুন লাগার আগে দেখো, আগুন লাগেনি, ঘটনাটা কি, তুমি কি করতে কি না করতে দেখো। তখন ছেলেটা বলছে কি হলো বলো। বলছে আমি তো তৈরি করতাম সুন্দর জিনিসটিকে, আমার থেকেও ভালো অনেকে তৈরি করতো। এবার আমি কি করতাম, ওদের আর্টগুলোকে নিয়ে গিয়ে নিজের নাম করে লোকের কাছে এটা করতাম। এই করতে করতে লোকে ওকে যখন বুঝতে পেরে গেছে এরকম হেন তেন করতে করতে, তখন ওকে মানে সবাই মিলে কোথায় পুরো বাড়িটাকে আগুন লাগালো, কারো কিছু থাকবে না। ওকে না হাতে সবাই, কেউ জুতো পা দিয়ে মারছে, কেউ লাঠি দিয়ে মারছে, খুব মারছে ওকে। এসব হলো টলো, আমি বললাম তুমি ক্ষমা চাও সবারই কাছে, তুমি ক্ষমা চাও, এরা তোমার ভাবে করেছে। তখন ও খুব নাকি কান্নাকাটি করেছে, কেউ জড়িয়ে ধরেছে, কেউ মেরেছে, নানা রকম ব্যাপার হয়েছে, কিন্তু খুব কাঁদছিল ছেলেটা এবং ক্ষমা চাইলো। এবার ওকে যখন আমরা বের করে আনলাম, কি হলো জানো পার্থ, এরকম শুয়ে আছে ছেলেটা, হাতটা এরকম স্ট্রেট ছিল, হাত ওঠাতে পারছে না। কি হলো, বলছে আমার প্রচন্ড হাতে ব্যথা করছে, এত মেরেছে আমাকে, এত মেরেছে। বললেন সেটা তখন বেরিয়ে এসেও কাঁদছে। কিন্তু তখন আমরা না যারা বসেছিলাম, আমরা হাতে নিয়ে রেকি করতে লাগলাম, চলো চলো চিন্তা করো না, আমরা তোমাকে রেকি করে দিচ্ছি। তখন তো জ্ঞানে এসে গেছে, আমার স্টুডেন্টরা তাড়াতাড়ি ওরা হাত ধরে, সবাই আমার স্টুডেন্টই ছিল, রেকি করলাম 5 মিনিটের মধ্যে হাতের ব্যথা ঠিক হয়ে গেল। উঠে প্রথমে বললো আমি রেকি শিখবো। বলছে এই দেখুন, এবার আমি বুঝতে পারলাম ওই যন্ত্রণাটা, আপনাকে একটু টাচ করলেন আমাকে, কিছুক্ষণের মধ্যে আমার ব্যথাটা শেষ হয়ে গেল। রেকি যেটা শুরু করেছিলাম না আমি রেকি নিয়ে, রেকিটা মানুষের জীবনে খুব দরকার, মানে ড্রাগলেস চিকিৎসা পদ্ধতি। তুমি রেকি দিয়ে নিজেকে সুস্থ করতে পারছো, অন্যকে সুস্থ করতে পারছো, তুমি পরিবেশকে ঠিক করতে পারছো। কারোর বাড়িতে ঝগড়াঝাটি হয়ে আছে, তোমার তার বাড়িতে গিয়ে তাকে বলারও কোনো দরকার হবে না। এখান থেকে তুমি বসে বসে ধ্যানের মাধ্যমে তুমি তার বাড়ি শান্তি এনে দিতে পারো। এটা যেমন আছে, তখন মানে আমরা ভাবি সবই ঠিক হয়ে যাবে, কিন্তু হচ্ছে কোথায়, কারণ এক একটা জিনিস হবে না। যদি একজন স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝগড়া হয়েছে, আমি কিছুক্ষণের জন্য থামাতে পারবো, আবার ঝগড়া, এই ঝগড়াটা কেন, চলো পাস্ট লাইফ দেখি। মানে রুট কজটা না জানলে পথে মেডিসিন কাজ করবে না, না করলে মেডিসিন কাজ করবে। এবার তোমার কাছে যখন কোনো ক্লায়েন্ট আসে,
ঠিক আছে? তা যেরকম মানে ডাক্তারখানায় যখন ডাক্তারের কাছে যায়, সে একটা বলতে পারে যে আমার এখানে অমুক ব্যথা হচ্ছে। তোমার কাছে যখন কোনো ক্লায়েন্ট আসে, তখন তুমি কি করে আইডেন্টিফাই করো যে একে আমি কি প্রসেসে আমি হিল করব, রুট কজটা আমি কি করে ধরবো? আর এরকম কখনো হয়েছে, দেখো তো আজকের যুগে তো অনেক রকম বিদ্যা প্রয়োগ হয়, ব্ল্যাক ম্যাজিক যেটাকে আমরা বলি, তন্ত্র সাধনা। এমনই কোনো কেস আছে যারা এইগুলো পীড়িত ছিল আগের জন্মে, আর এই জন্মে ফল ভুগছে, সেইটা তুমি অ্যানালিসিস করতে পেরেছিলে? অনেক আছে এরকম। এই জন্মে যখন কেউ ফল ভোগছে না, ভোগ করছে না, তারা আগের জন্মে ওইভাবে তাকে জব্দ করেছে। আচ্ছা, মানে রোল রিভার্স হয়ে হ্যাঁ, গেছে। কি হয় জলে মানে আমি তো সারা জীবন পুজো করে আসছি, আমি কারোর ক্ষতি করে না, আমার জীবনটা কেন এরকম? তুমি আগের জন্মে কি ছিলে দেখতে গেলে তো লজ্জাই পেয়ে যাবে। কারণ তুমি ওগুলো করেছো বলেই তো এখন তুমি যদি খুব স্ট্রং ক্যারেক্টার হয়, তোমাকে তো কেউ জব্দ করতে পারবে না। তাই জন্য তোমাকে নরম সরম করে জন্ম দিয়েছি, যাতে তোমায় ওইগুলোকে ভোগ করতে পারো। তো আমি একটা পডকাস্টে একটা গল্পটা বলে দিয়েছি, তাও আমি বলছি ঘটনাটা, কারণ তোমার অন্য দর্শক হতে পারে। একজন মহিলা আমাকে ফোন করলেন যে আমার ছেলেকে, আমি আমার হাজবেন্ড খুবই স্বাভাবিক, সন্তানকে কেনা ভালোবাসে। তো আমার ছেলে আমাকে সহ্য করতে পারে না, মানে সহ্যের কোনোভাবে আমাকে সহ্য, মানে আমার খাবার খায় না, আমার হাতের খাবার আমাকে দেখলে প্রচন্ড বিরক্ত হয়। তো ঠিক আছে চলো আপনি এসে পাস্ট লাইফ দেখুন। না, আমি এখন পাস্ট লাইফ দেখতে পারবো না। কিন্তু ম্যাডাম আমি ছোট্টবেলা থেকে পুজো করছি, ভগবানের আরাধনা করি, রোজ পুজো করি, কত ভগবানের কাছে প্রার্থনা করছি যে আমার এই করো, কেন হচ্ছে না? আর তো ভগবানের উপরে তো তুমি কিছু করোনি, আর ভগবান তোমাকে কেন ক্ষমা করতে যাবে? তুমি যেখানে দোষ করেছো তার কাছে ক্ষমা চাও, ভগবান কেন ক্ষমা চাইবেন তোমার কাছে? তখন আমাকে আমি তখন বললাম ঠিক আছে, একটা মাই যখন এরকম, আমি ওকে একটা ছোট টিপস দিলাম, তুমি একটা কাজ করো, তুমি যে একটা ভয়ঙ্কর কিছু ব্যবহার করেছো তোমার ছেলের সঙ্গে, তো পরিষ্কার বোঝাই যাচ্ছে, তুমি সেই সোলটার কাছে ক্ষমা চাওয়া শুরু করে দাও। বলছি কি করে? আমার ছেলে, না তোমার এই ছেলেটাকে তো কিছু করোনি, এই ছেলেটার আগে ও কি ছিল সেই সোলটার কাছে তুমি ক্ষমা চাও, তাই তো? তো কিভাবে চাইবো? যা ওকে আমি বললাম কিছু কিছু জিনিস তুমি এইভাবে এইভাবে করো, দেখো কি হয়। ভদ্রমহিলাকে কিন্তু আমি এখনো দেখিনি। আমি কি হয় আপনি দেখে আমাকে বলবেন। আর ওর একটা ভদ্রমহিলার একটা প্লাস পয়েন্ট ছিল যে উনি কিছু ভিজুয়ালাইজ করতে পারতেন, যেহেতু ছোটবেলা থেকে ধ্যানের মাধ্যমে আছে, ওটা একটা এসে গেছিল। বলছে কিন্তু ও জানলেন যে কখনো দেখেননি যে আপনার ছেলে, বলছে না ছেলের ব্যাপারে কখনো আমার কাছে আসলেন। ঠিক আছে, ওদের 3 দিনের মাথায়, ঠিক 3 দিনের মাথায় ভদ্রমহিলা আমাকে ফোন করে বলছে ম্যাডাম একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আমি কি? বলছে আমি এরকম আপনি যেরকম বলেছেন আমি সেভাবে ওই সোলের কাছে ক্ষমা চাইছি, নিয়ে ঠাকুর ঘরে পুজো টুজো করার পরে আমি বসি প্রার্থনা করতে। যে আমি যখন বসলাম, হঠাৎ আমি দেখছি যে আমি একটা সার্জন ছিলাম, আর ওই ছেলেটাকে তারের চাবুক দিয়ে প্রচন্ড মারতাম, এত মারতাম, ছেলেটা ছটফট করছে, মানে আমি এত নিষ্ঠুর ছিলাম। বলছে আমি তখন ঠাকুর ঘরে বসে হাউ হাউ করে কাঁদছি যে আমি কি করেছি, এরকম অন্যায় করেছে। সেই তুলনায় তো ছেলেটা কিছুই করছে না, ছেলেটা কি হচ্ছে, বিরক্ত হচ্ছে মাকে। হ্যাঁ, আল্লাহ যে তাহলে বুঝতে পেরেছেন তো, এবার ভেতর থেকে, মন থেকে, হৃদয় থেকে ক্ষমা চান, দেখুন কি হয়। 19 দিন, 17 থেকে 19 দিনের মাথায় ভদ্রমহিলার ফোন এসেছে আমার কাছে, শোনো কিভাবে। সুপ্রিয়াদি আমার না ছোট মামা না মামি কি সব বলতে লাগলো, ওর না এটা হয় ওটা হয়, আছে ওনার জন্য আমি কি বলবো? আমার তো মনে হয় আপনি আপনার ছেলের জন্য আপনাকে একটা টিপ দিচ্ছেন, আগে ছেলের কথাটা তো বলুন, ছেলে কিরকম। ও হ্যাঁ হ্যাঁ, ও তো 90% ঠিক হয়ে গেছে, মানে ওর মাথাতে ছিলই না যে ছেলেটা কি করতো। আমার আপনার মামা মামিকে নিয়ে আমার কোনো ব্যাপার নেই, আপনার ছেলে কিরকম ঠিক হয়েছে বলুন। বলছে আমাদের সঙ্গে বসে খায়। আর সব থেকে সুন্দর লাগলো ভদ্রমহিলা যখন বললেন যে আমার ছেলেকে দেখতে এখন কত সুন্দর লাগে। কেন বলো তো? বিরক্ত থাকতো না ছেলেটা সারাক্ষণ, তার রাগ চেহারা বিরক্ত, সেটা যেই চলে গেল এখন মাকে বলছে আমার ছেলেকে কি সুন্দর দেখতে লাগে। আমি কেন, ওর মধ্যে তো সেই জিনিসটা চলে গেল, তোমার উপর বিরক্তিটা, সেই তুমি ওর মন ভালো হয়ে গেল, সব ভালো হয়ে, এইভাবে হিলিং এর কাজ হয়। কেন আমার বিয়ে হচ্ছে না, কেন আমার চাকরিতে বাধা, কেন আমার উন্নতি হচ্ছে না, সব কিছুই আমরা খুঁজে পাই, সমস্ত কিছু খুঁজে পাওয়া যায়। তবে যখন একই সময় খুঁজে পাওয়া যায় না, একজনকে দেখেছি ঢোকাতে পারছি না, কালো ধোঁয়া, অন্ধকার, ঢুকতে পারছি না, একটা কেভের কাছে এসে দাঁড়িয়ে আছি, নিয়ে গেছি কিছুটা,
কিন্তু একটা মনে করো পাস্ট লাইফের একটা আমরা বলছি এটা টানেল তুমি ওই টানেল পর্যন্ত নিয়ে যেতে তো 15-20 মিনিট লাগে। এবার টানেল পর্যন্ত নিয়ে যাচ্ছি, তারপরে বেরোতে পারছি না, ধুঁয়ো। আবার কেউ এইখানেই শুয়ে আছে, কিছুই বুঝছি না। হয় তারা নিজের মনটাকে স্থির করতে পারে না, একটা সেটা, আরেকটা হয় ওই ব্ল্যাক ম্যাজিক। রাইট, যাদের উপরে ক্রিয়া করা হয়েছে তারা ঢুকতে পারছে, ওরা ঢুকতে পারবে। তো এদের জন্য কিরকম রেমেডি থাকে? ধরা পড়লো কারোর উপরে কোনো ওই যে ক্রিয়া করা অন্যকে দিয়ে দেখানো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি যেটা বলেছিলে, এক স্পিরিট দেখা যায় বাড়িতে। এমন দেখা যায় যে একজন মহিলা আমাকে বলতে চেয়েছিল, মানে বসেছে স্বামী স্ত্রী, ওরা সবাই মিলে বসে আমাদের কাছে, ভদ্রমহিলা বললেন না আমি নিজে দেখবো না, আপনি আপনার স্টুডেন্টকে দিয়ে দেখান। আর এই ক্ষেত্রে আমি চাইছি আমার স্টুডেন্টকে দিয়ে দেখাতে, কারণ আমিও হয়তো অতটা নিয়ে যেতে পারবো না যতটা আমার স্টুডেন্ট নিয়ে যেতে পারবে। ও রাজি হলো। মেয়েটা কি বলছে শোনো, বলছে আপনাদের যে বসার ঘর আছে, বসার ঘরে খালি কালো ধোঁয়া দেখছি। যে কেউ বলতে পারে কারো একটা বসার ঘর আছে। আচ্ছা, ভদ্রমহিলা বলেন হ্যাঁ, আমি যখন রাত্রেবেলা এই ঘরটাতে আসি তখন আমার শরীরটা কিরকম ভারী ভারী লাগে। এবার দুই ঘরে স্বামী স্ত্রী আলাদা আলাদা ফোন নিয়ে জুমে বসেছিল। ভদ্রলোক বলেন কোথায়, আমি তো কখনো ফিল করি না। মেয়েটা কি বলছে শুনুন, আপনি বাড়িতে থাকেন রাত্রেবেলায় যে আপনি ফিল করবেন? তাহলে আমি থাকি না তো কোথায় যায়? এই আলাদা মিন করতে চাইলো। আমি জানি ব্যাপারটা কি, ভদ্রমহিলা আমাকে বলেছিলেন। এবার যখন দেখছি উনি বিরক্ত হচ্ছেন, তখন আমি বললাম যে আপনি তো ব্যবসা করেন, ব্যবসায় ক্ষেত্রে তো বাইরে বাইরে যেতেও হয়। হ্যাঁ সেটাই বলুন। মানে আমি অন্যভাবে বললাম, আর ওই দিক থেকে ঘর থেকে বউটা মাথা নাড়ছে, কারণ ও জানে কি ব্যাপারটা। আচ্ছা, হতে তখন বলছে মেয়েটা আমাকে, স্টুডেন্ট আমাকে বলছে ওদের একটা ব্যালকনি আছে বসার ঘরের সাথে। তো ভদ্রমহিলা বলছে হ্যাঁ আছে তো। ওইখানে আপনাদের বাড়িতে ভীষণ জঘন্য একটা স্ট্রং স্পিরিট কেউ ঢুকিয়ে দিয়েছে, যে আপনাদের শেষ করে দেবে, আপনাদের জীবনে উন্নতি হতে দেবে না। আপনার সন্তানকেও সামলে রাখুন, তবে হ্যাঁ সন্তানের উপরে কিছু করছে না স্পিরিটটা। তখন আচ্ছা, বলতে বলতে আমাকে আমার স্টুডেন্ট বলছে ম্যাডাম আমাকে বাড়ি থেকে বের করুন, আমি পারছি না এটাকে দেখতে। এই স্পিরিটটা আমার দিকে ভীষণ বিচ্ছিরিভাবে তাকাচ্ছে, মনে হচ্ছে যে ওকে অ্যাট্রাক্ট করছে। কি হয় স্পিরিট দিয়ে আমি বলি, অতৃপ্ত আত্মা যেগুলো হয়, ওরা তো তখন একটা ভালো অরা খোঁজে, এরকে বেয়ে আমি পালাবো। এই মেয়েটাকে যে দেখেছে ভেবে খুব সুন্দর, বলছে আমাকে ম্যাডাম বের করুন তাড়াতাড়ি। ওইখানে আমি বুঝে গেছি ওর টেকনিক গুলো, কিভাবে ওকে বের করা যায়, কোথায় রাখা যায়, সেটা আমার সঙ্গে ওর একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। যেই আমি ওকে করলাম, বলছে যে আমি কিন্তু ওনাদের বাড়ির সামনে গলিটাতে দাঁড়িয়ে আছি। আমি বললাম গলি এলো কোথা থেকে, কি বলছে রে ভাই? তাইলাম তখন আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করছি আপনাদের বাড়ির সামনে কি কোনো গলি আছে? আমাদের বাড়িটা তো গলিরই মধ্যে। তখন বলছে, তখন ওরা মানে 100% শিওর যে মেয়েটা ঠিক বলে যাচ্ছে। এরপরে যখন হলো, পরে আমাকে বলছে যে আমাদের সেশন শেষ হয়ে গেল, ও মেয়েটা আমাকে চট করে আবার ফোন করেছে যে ম্যাডাম আমার না ভালো লাগছে না, আমার শরীরটা একদম ভালো লাগছে না, আপনি আমাকে দেবী মার কাছে নিয়ে চলুন। আমি দেবী মা দর্শন করতে চাই, আমার ভালো লাগছে না, আমার শরীর কিরকম অস্থির অস্থির লাগছে। আর চলো তাড়াতাড়ি, সে তো 10 মিনিটের মধ্যে আবার আমরা বসলাম, নিয়ে গেলাম। দেবী মা বলছে এগুলোকে নিয়ে কাজ করিস কেন, যারা হাবিজাবি বাড়িতে যাস কেন তোরা? তখন আমি বললাম তো কি করবে এবার? বললেন যে দেখো তুমি বুঝবে। তখন বললো ওনার কিছু আছে, মায়ের কিছু ব্যাপার। বলছে আপনার পেছনেও কিন্তু আছে একটা, আমাকে বলছে আমি দেখতে পাচ্ছি ম্যাডাম আপনার পেছনেও আছে। আমার মা সব ঠিক করে দিচ্ছেন, ওনার একটা কিছু অস্ত্র আছে, সেটা দিয়ে যখন বললো না এখন ক্লিয়ার লাগছে, আমার শরীর হালকা লাগছে। তুমি বলো কত বড় একটা এঞ্জেল পেয়েছি আমার কাছে। ঠিক ঠিক, এটা তো এঞ্জেলের রূপেই আসে। হ্যাঁ, কেননা ওকে যখন দেবী মা বলে না, যে আমি যখন দেবী মার সামনে কিছু কথা রাখি, বুঝতে পারে। কেননা একই সময় আমি না একটু মানে ভরি দূর দেখতে পায় না কিছুকে, মনে হয়তো বলছি আমাকে নাকি দেখে, আমার নাকি কথা শুনতে পায়। হ্যাঁ, একদিন একটা গন্ডগোল হয়েছিল, তাতে আমি ভেবেছিলাম কি তুমি আমাকে দেখো, কি তুমি আমাকে কথা শুনতে পাও, ওইটাতে এরকম হলো, নিজের মনে মনে বলেছি। এইবারে আমার ক্লাসে এই 3-4 দিন আগে ক্লাসে মানে দুজনের শরীর খারাপ হয়ে গেছিল না, কি হয়েছে, তাহলে একটি মেয়ে এসেছিল। তো সে যখন থেকে ছোট ঘরের মধ্যে, ছোট গ্রুপের মধ্যে চলো 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 চলো, আমরা বললাম যে না দেবী, ও সেদিন এই ছিল মহালয়া ছিল। আচ্ছা, বললাম আজকে মহালয়াতে তো দেবী মাকে আমরা প্রণাম করবো। হ্যাঁ চলো, আমি তোমাকে আজকে আমি তোমাকে রিকোয়েস্ট করছি, এই আমরা কজন আছি, চলো আমরা দেবী, তুমি দেখো ভাই আমরা এখান থেকে প্রণাম করি, ওনার আশীর্বাদ নেব, তারপরে এদের যে প্রশ্নগুলো আছে ওটা আমরা এঞ্জেলের কাছে নেব।
এটা ছিল ব্যাপারটা। প্রথমে আচ্ছা। দেবী মার দর্শন, তারপরে আমরা এঞ্জেলের কাছে আসবো। সব বসে আছি, আমার স্টুডেন্টকে নিয়ে গেছি দেবী মার কাছে। আমি বললাম যে, "আপনি আমাদের প্রণাম গ্রহণ করুন।" করেই বলছে, "কি জানতে চাইছিস বল?" তো আমার স্টুডেন্ট বলছে, "আপনি যে গুটি, গুটি আমার পাশে বসে আছেন, আপনার মনে যে এত প্রশ্ন আছে না?" উনি ঠিকই বুঝতে পেরেছেন। আমাদের ভেবেছে ওখান থেকে বেরিয়ে আসবো। হুম, হুম। "কি জানতে চাইছিস বল?" বলেই বলছে, "এই বিশ্বাস, এই বিশ্বাস না। বিশ্বাস তো করিস না আমাকে। হ্যাঁ, এত হলো তো, কথাটা কি শোনো, বন্দোবস্ত করে দিলাম, এবার শান্তি তো, বন্দোবস্ত তো এইটা।" আচ্ছা। মানে এই যে এই যে তো যোগাযোগ হ্যাঁ, করে, এই যে পডকাস্টের ব্যাপারে ঘটনা, কেননা এই আমার সম্বন্ধে না কিছু, কিছু চলছিল ব্যাপার। উনি দুদিনে শেখাচ্ছেন, দুদিনে ট্রেনিং হয় না। এতে অনেক কিছু শিখে এগুলো করতে হয়। এই কথাগুলো আমার কানে একটু, একটু করে আসছিল। তবে আমি একটা জিনিস বলবো তোমাকে, দেখো আমাদের এই যে পৃথিবীটা আছে, আমরা যেসব লোকের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করি, অনেকে মানে না, হ্যাঁ, অনেকে ডাইরেক্ট কমেন্ট করবো তোমাকে যে পিএলআর বলে কোনো বস্তু হয় না, ঠিক আছে? আবার অনেকে আবার এটাকে মানে প্রচন্ড ভাবে মানে, যারা মানে এই জিনিসটাকে মানে তারা অ্যাকচুয়ালি বোঝে এটা হাওয়ার মতন। হুম, আমরা হাওয়া তো দেখতে পাই না চোখে, কিন্তু আমরা হুম, ফিল করতে পারি। আমরা হুম, নিঃশ্বাস নিচ্ছি বা আমরা যখন কোথাও ঝোড়ো হাওয়া দিচ্ছে আমরা গায়ে কিন্তু ফিল করতে পারছি। আমার মনে হয় কোথাও না কোথাও পিএলআরটাও এরকম, যারা মানে না তাদেরকে তো আমরা জোর করে বোঝাতে পারবো না। আর হয়তো এমনও হতে পারে যারা আজকে মানছে না তারা হয়তো পরে গিয়ে কোনো ইনস্ট্যান্সে গিয়ে তখন অত বিশ্বাসটা করবে। তো আমি যে জিনিসটা মানে খুবভাবে মনে করি যে যারা নেগেটিভ কমেন্টস করে বা যারা নেগেটিভ বলে, তাদের কমেন্টস গুলো আমাদের পড়ার মানে ইচ্ছাই হয় না, বিকজ আমরা ওখানে টাইমই দেবো না। হুম, হুম। আমরা তাদেরকেই হেল্প করব, তাদেরকেই আমরা রাস্তা দেখাতে পারি, পথ দেখাতে পারি, এটা গাইড করতে পারি, যারা আস্থা রাখে, যারা বিশ্বাস রাখে, যারা এইটা মনে করে যে না আমি এইখানে আমার এনার্জিটা স্টাক হয়ে গেছে আর আমাকে এখান থেকে না বেরোলে পর আমি উন্নতি করতে পারবো না। তো আমাদের মেন ফোকাসটাই হচ্ছে তাদের জন্য, যারা কোথাও আটকে গেছে, যারা পাচ্ছে না, একদম এন্ডে চলে এসেছে, যাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, সেরকম সোলসদেরকে গাইড করে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া। একদম আজকে আমার ঠিক। পডকাস্ট দিয়েও সেটাই সেম, আমি যেটা করি সেটা হচ্ছে গাইডেন্স দিই, যেখানে কেউ তো নিজে বুঝতে পারে না কে কোথায় স্টাক করে যাচ্ছে, কেউ বুঝতে পারছে না কোন কারণে স্টাক করে যাচ্ছে, পাস্ট লাইফের জন্য হতে পারে। আর তুমি যে একটা জিনিস বলে যে এই জন্মেই যে পাস্টে আছে সেখানে হ্যাঁ, তুমি হ্যাঁ। কিছু একটা প্রবলেম ক্রিয়েট করেছো, কারণ আমার মনে হয় সব সোলের কিন্তু রিবার্থ হয় না, কিছু নিউ সোলসও থাকে যারা প্রথমবার জন্মালো, হুম। কেউ সিদ্ধাই লাভ করে চলেই গেল, ফিরলই না। ফিরলই না, হয়তো তাদের কাজই ছিল সেটা। কাজই ছিল। কিন্তু দেখো, যারা বিশ্বাস করে না, তাদেরকে যদি এখন দেখাতে যাই, ও তো দেখতে পাবে না। পাবে না, কেননা কিন্তু আমার কাছে কয়েকটা দিক না, ওই আমি এই মেয়েটিকে দিয়ে ওদের আমি এমন, এমন জিনিস বের করে দেবো, তখন ওরা বিশ্বাস করতে বাধ্য হবে। ঠিক মানে জায়গা পড়লে পর তো তখন অনেকেই অনেক, আমি তোমাকে আমার কথা দিয়ে হুম, বলছি, আমি একটা টাইমে প্রপারলি নাস্তিক ছিলাম, আমি কিচ্ছু বিশ্বাস করতাম না, না ভগবান না ভূত না কিছু, আমি আস্তে আস্তে স্পিরিচুয়াল হয়ে গেলাম। হুম, এইটা হচ্ছে তুমি যতক্ষণ না নিজেকে ওপেন করবে, যতক্ষণ না তুমি বলবে আমি জানতে চাই, ততক্ষণ তো তোমার মাইন্ডটাই তো ব্লক করে রেখে দিয়েছে, তুমি তো ঢুকতেই পারবে না সেখানে। তুমি দেখো, একটা হয় লোকে ব্যবসার জন্য শেখে, হুম, তাদের কিন্তু জার্নিটা একটু উল্টোপাল্টা হয়। ঠিক টাকা রোজগার করবো, টাকা রোজগার করবো, ঠিক। আমাকে পিএলআর শিখতে হবে, আমাকে ট্রেনিং নিতে হবে, আমাকে রেকি শিখতে হবে। তা তাদের মধ্যে না ওদের যে মনটা কিন্তু তাদের ভালো হয় না। হুম, অনেকে তাকে বলে, "উনি তো রেকি টিচার, উনার এত মেজাজ কেন?" আরে ঠিক। উনি রেকি টিচার হয়েছেন বিজনেস করবেন বলে। কিন্তু তাদের বিজনেস কি আদৌ হয়? দেখো, ট্রেনিংটা একটা নিয়ে নিল, হুম, একটা টিচার সে একটা হুম, ট্রেনিং নিল যে এই প্রসেসে এই পয়েন্টকে আমি প্রেস করতে গেলে এই চাকরাগুলোকে একটু ক্লিন করবো, সেখানে ইউনিভার্সের এনার্জি ঢুকবে, ওর হাত দিয়ে বেরোবে, এবার এই যে এনার্জিটা বেরোবে, এবার আমার সাধনা শুরু হলো। ঠিক। ও যদি ভালো করলো, ভালো করে টিচার ট্রেনিংটাকে নিয়ে নিল। আচ্ছা। কিন্তু ও নিজে কেন ঠিক হচ্ছে না, ওর পাস্ট লাইফ দেখুন না, বেরিয়ে আসবে কেন ঠিক হতে পারছে না। ও কেন ঠিক হচ্ছে না, ওর বদনাম পাওয়ার জন্য। হুম, লোকে ওই যে একটা টিচার, রেকি টিচার হয়েও তার যদি এত মেজাজ থাকে, তে যদি ঠকবাজ হয়, সে যদি তার গুরুকে, টিচারকে যদি ঠকায়, সেটার ক্যারেক্টারটা আসবে তার পাস্ট লাইফ থেকে। কেন ওর ওই নেচারেই এসেছে এবং করছে বলে কি হচ্ছে শোনো, এই জন্মে ও কিছু ক্যারি শুরু করেছে তার নেগেটিভ জিনিসগুলো, যেটা এই জন্মে ওকে কিছুটা ভোগ করতে হবেই হবে। সবটা নিয়ে যাবে ঠিক। না। এই জন্মেও কিছু ওকে ভোগ করতে হবে। তাহলে তো মনে করো আমরা বলতে পারি, যারা মানে না তারা বলবে, "আমি খুন করব, ডাকাতি করব, প্রচুর রোজগার করব, পরের জন্মে কি হবে জানার কি দরকার?" হুম,
পরের জন্মে কি হবে জানার কি দরকার না, তুমি এই জন্মে করো, তুমি তো কিছুটা ভোগ করছো, তোমার বাড়ির লোকেদেরকেও ভোগ করতে করতে দিয়ে দেওয়া হবে। পিতৃদোষ বললেন না, পিতৃদোষের কথা একটি ছেলে আমাকে বলেছে যে আমি আপনার কাছে পাস্ট লাইফ দেখবো আমার পিতৃদোষটাকে ঠিক করার জন্য। আর পিতৃদোষ কি করে পাস্ট লাইফে আমি ঠিক করবো? এটা তো শুনেছি যে কোনো সেরকম পুজো হয় না, আজকাল শুনেছি এখানে মন্দির ওখানে মন্দির, কিন্তু এমনিতে আমি জ্যোতিষী না, কিন্তু জ্যোতিষী বেশ বড় বড় লোকের কাছে আমি কিছু কথা শুনেছি। আমি বললাম একজন আছেন ভদ্রলোক, তাকে যে শিব সাধক ভদ্রলোক, আমি বললাম যে আমার কাকা বললেন কাকা এরকম পিতৃদোষ নিয়ে আমার কাছে দেখতে আসবে বলছে, আমি ঠিক বুঝতে পারছি না, আপনি আমাকে মানেটা বোঝান তো জিনিসটা কি। বলছে দেখো পূর্বপুরুষদের কোনো নেগেটিভ কাণ্ডতে পরের জেনারেশন গুলো ভোগ করে। বাড়ি আমি কিরকম হয় হচ্ছে অসুখ বিসুখ, সন্তানদের বিয়েতে বাধা, আর সন্তান হতে বাধা, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, এগুলো থাকবে পিতৃদোষের মধ্যে। বললাম আচ্ছা, জেনে নিলাম ব্যাপারটা। ওই ছেলেটাকে আমি নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ও কিছু দেখলো, দেখে কিছু রেমিডি পেলো যে এই করতে গেলে করবো। ওর ছেলেরা আমাকে নিজে বললো যে আমাদের বাড়ি মনে হচ্ছে ম্যাডাম কেটেছে, কেননা আমার ফ্যামিলির একটা ছেলের ভালো বিয়ে হয়েছে, এটা ঠিক হলো। কিন্তু ওদের স্বামী স্ত্রীর মধ্যে যে মানে বন্ধুত্বটা নেই, তো সেটা তখন বললাম যে তোমাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে ঝগড়া ছিল সেটা বলছে না ওটা তো ঠিক হয় না, তাহলে তো এটা পিতৃদোষের মধ্যে না অন্য কোনো কিন্তু দেখো, এইবারে তো ওকে দেখতে দিচ্ছে না সেটা। তখন আমি এই স্টুডেন্টটাকে ধরলাম, চলো তো দেখো তো কি হয়। বাপরে পার্থ, সেটা যা দাঁড়ালো কি বলবো তোমাকে, মানে স্পিরিট কাকে বলে। এ বলছে তখন আমার বাড়িতেই ছেলেটা এসেছে তখন, হ্যাঁ তখন ওই আমি বললাম দাঁড়াও আমি ওকে পাই কিনা দেখি, যদি ওকে পাই তুমি যদি লাকিলি পেয়ে যাই আমরা যদি, তাহলে ওকে ধরো। তো ফোন করলাম, বললো আমি একটু বাড়ির বাইরে আছি, আমি 10 মিনিটের মধ্যে ঢুকছি, কিন্তু ভিডিও কল করবো না। ঠিক আছে, ফোনে শোনা এলাম যে আমি করছি, চলো। সবাই সামনে আসবেই বা কেন মেয়েটা, তো হলো বলছে মেয়েটা শোনো যে আমি একটা জলপাইগুড়িতে একটা কাঠের বড় বাংলো দেখতে পাচ্ছি, সেইখানে এই ছেলেটা ম্যানেজার, ব্রিটিশ আমলের টাইম। আচ্ছা। তো ও বসে আছে, তো সেখানে একটা মেয়ে সিঁড়ি দিয়ে উঠে আসছে, খুব স্মার্ট সুন্দরী একটি মেয়ে। ওর কাছে একটা ফাইল চাইছে যে আমাকে ফাইলটা দাও। তো ও বলছে আমি দেবো না, এই নিয়ে একটা কিছু হচ্ছে বোধহয়, নিশ্চয়ই ফাইলটা কোনো দামি। ছেলেটা ঠিকই করছে, দেবে না দেবেন, তো ধস্তাধস্তি হচ্ছে। হতে হতে ছেলেটার নজর পড়েছে মেয়েটার দিকে, এ পাশে খালি একে আমি একটু অ্যাটাক করি। এবার মেয়েটাও বুঝতে পেরেছে যে এবার বিপদে পড়েছি বলে ও ধাক্কাধাক্কি করে ও পালাবার চেষ্টা করেছে, সিঁড়ি দিয়ে পড়তে করতে কি মেয়েটা পড়ে যায়। এবার যখন পড়ে যায় ছেলেটা বুঝতে পেরে বাইরে গিয়ে বলবে সবাইকে, ও সঙ্গে সঙ্গে ওকে খুন করে ওই বাংলোরই বাগানে ওকে পুঁতে দেওয়া হয়, বাংলোর নিচে কোথায় বাগানে পুঁতে দেওয়া হয়। এই ঘটনাটা বলছে আমার স্টুডেন্ট, বলতে বলতে বলছে যে এই স্পিরিটটা ওখানে দাঁড়িয়ে আছে, বলছে যে তুই আমাকে যে করলি তুই কোনোদিন শান্তি পাবি না তোর সাংসারিক জীবনে, তুই কোনোদিন। বলতে বলতে বলছে ওরে বাপরে, আমার স্টুডেন্ট বলছে সে কিরকম একদম মানে মানুষ, কিন্তু না কিরকম চোখগুলো কিরকম অদ্ভুত লাগছে, দেখে ভয় পাচ্ছে, আমাকে এখান থেকে বের করে আনলে তুই বাগান টাগান আছে যাও না, আর তুমি তোমার এঞ্জেলকে ডেকে নাও, তোমাকে এঞ্জেল যেন গাইড করে। বলে হ্যাঁ এঞ্জেল আমাকে গাইড করছে, কিন্তু আমি দূর থেকে ওনাকে দেখছি। নিয়ে দূর থেকে নাকি মেয়েটা বলছে ওকে এটা করতে বল, ওকে এটা করতে বল, করতে বলতে বলতে বলছে যে আমার প্রায়শ্চিত্ত তো হয়নি, আমার নামে যদি ঠিক করে পুজো দিতে। এপাশে আমি ছেলেটাকে বললাম তুমি ক্ষমা চাও ক্ষমা চাও ক্ষমা চাও, ছেলেটা বলেই যাচ্ছে যে আমাকে ক্ষমা করে দে, যেমন বলে যাচ্ছে করে যাচ্ছে। তখন বললো ঠিক আছে তুমি আমার জন্য যদি পুজো দিতে পারো তবে আমি একে একটু শান্তি পাবো। কিভাবে পুজো দেব, নাম কি, একটা কি অ্যান্ড্রেলা মানে কিছু একটা নাম বললো। মেয়েটার মাটা ছিল ব্রিটিশ আর বাবা ছিলেন ইন্ডিয়ান, মেয়েটা শিব ভক্ত ছিল। আচ্ছা, এই কালচার। তখন বললো আমার এই নামে আমার যদি পুজো দাও, মানে পুজো দাও না পিণ্ড দাও, হ্যাঁ তবে আমি হব। গল্পটা এখানে শেষ না। এই আমার স্টুডেন্ট, আমি এখানে নাম বলছি না ক্লায়েন্টের, ও বললো আমার তো পিতৃদোষটা ঠিক হয়ে গেছে ম্যাডাম, তুমি পুজো দিয়েছিলে? বলে হ্যাঁ দিয়েছিলাম। আমি বললাম দিয়ে আমার কি হলো না হলো?
বলে আপনার কাছে একজন পাস্ট লাইফ শিখতে চাইছে, আমার একটা এই গ্রুপের মধ্যে আলাপ হয়েছে, একটা বাঙালি মেয়ে, খ্রিশ্চান মেয়ে, বাঙালি মেয়ে, মানে বাংলাদেশি আছে, সে টরন্টোতে থাকে, ও আপনার কাছে পাস্ট লাইফে ট্রেনিং নেবে। ঠিক আছে, পাস্ট লাইফে একদিন একজন বাংলাদেশ থেকে বসলো, একজন ওখান থেকে বসলো, সেদিন অনলাইন ট্রেনিং প্রথম শুরু করলাম। এবার ট্রেনিংয়ে কি হচ্ছে, এবার আমি ওই মেয়েটিকে বলছি যে এবার তোমাকে, ও বলছে ম্যাডাম আপনি আমাকে একটু আমার পাস্ট লাইফে নিয়ে যান। আমি চলো তোমাকে নিয়ে যাই পাস্ট লাইফে যেতে যেতে হঠাৎ না মেয়েটা কাঁদতে শুরু করলো, যে আমি দেখছি আমি নিজেকে দেখছি আপনার ইন্ডিয়াতে একটা জায়গায়, সেখানে আমার বোনকে খুন করা হচ্ছে। আচ্ছা, তাহলে এই ছেলেটার ঘটনা তো মেয়েটা কিছু জানে না আমার স্টোরি। কে খুন করছে আপনি জানেন, আপনি চেনেন? আমি বলছি বাবা আমি কি করে চিনবো কোন জন্মে তোর বোনকে খুন করা হচ্ছে, আমি কি করে জানবো? আপনি চেনেন, আমি এখন নাম বলবো না, আপনি চেনেন তাকে। তারপরে ও যখন বেরিয়ে এলো, তো আমি বললাম কি দেখলে তুমি? খুব কাঁদছে মেয়েটা, বলছে ম্যাডাম আমি এরম দেখলাম। বললাম যে তাহলে তো তোমাকে যে যোগাযোগ করেছিল সেও তো একই জিনিস দেখেছে, আর তোমার সঙ্গে তার বন্ধুত্ব হয়ে গেছে, এখন এত ভালো বন্ধু হয়ে আছো তোমরা। তো আনলো না, ও তো পুজো করেছে বলছে, বলছে না এ তো বলছে করেনি কিছু। ওই থ্রু দিয়ে হ্যাঁ বলছে তো করেনি কিছু। তো তোমাকে কিছু বলবো না, ও করুক কি না করুক ম্যাডাম, আমি ওর জন্য করবো, কি করতে বলেছিল বলুন। আমি বললাম কিছু, ওর শিবের ভক্ত ছিল, হ্যাঁ তো মেয়েটা টরন্টোতে মানে শিব মন্দিরে ফোন করে পুরোহিত মশাইদের সঙ্গে কথা বলে মেয়েটার না, এখন ওদের তো আমি গোত্র কি করে জানবো, করে আমাকে ছবি টবি পাঠিয়েছে যে ওর নাম করে সংকল্প করে পিণ্ডদান করে ওকে শান্তি দেওয়া হল। কি শান্তি পেল আমি জানি না, কিন্তু এই ছেলেটা, ওই মেয়েটা কোথায় টরন্টোতে, ওই মেয়েটা অতৃপ্ত আত্মা যে ঘুরছে না, ওই অতৃপ্ত আত্মা একে দিয়ে ওর দিদিকে ফোন করালো যে এর কাছে করুক, করে পাস্ট লাইফ দেখুক, মানে কোথা থেকে দেখো কিভাবে ঘুরি, মানে এই স্পিরিট গুলো যে একটা সময় আসে, তারা যখন যেতে চায় না তখন এটা খুব ভয়ঙ্কর ব্যাপার দাঁড়িয়ে যায়। আর যেটা বলছে সেটা করে নেওয়া উচিত। যখন দেখো কেউ যখন বলছে মানে কিছু তো আর সেখানে মেয়েটা একটা ডায়লগ দিয়েছিল ভালো, ওই প্রেতাত্মাটা, তুই সুখী হবি বলছে, আসছি তোর কাছে তোর মেয়ে হয়ে, তারপরে তোকে দেখাচ্ছি। তুই তোর বউয়ের সঙ্গে বন্ধুত্ব কর, আমি আসছি তোর মেয়ে হয়ে, ওকে তোকে জব্দ করার জন্য। না করে বাবা, এই পিণ্ডদান করেও শান্তি হলো না। মানে সে মানে সে অ্যাকচুয়ালি একটা নিজের প্রসেসটা ক্রিয়েট করলো, যে সেই চ্যানেলটা থেকে, মানে সেই জায়গা থেকে, মানে প্রেতলোক থেকে বেরিয়ে এসে এই লোকে এসে ওর মেয়ে হয়ে তারপর আবার সারা লাইফটাকে জ্বালাবে, এবং মেয়ে হয়ে জ্বালাবে ঠিক। আমার একটা, ওটা পরে হয়ে যাবে কখনো, ওইরকম মেয়ে হয়ে একজনকে একটা ছেলে, মানে একটা দুর্বল মুহূর্তে একটি মেয়েকে অ্যাটাক করেছিল, কিন্তু সেই মেয়েটা যখন বলছে যে এরকম আমাকে তুমি কষ্ট দিয়েছিলে, তুমি আমাকে বিয়ে করবে, তো আমি বললাম তোমাকে বিয়ে করবে কিন্তু তখন জন্মই নাওনি, তখন ছেলেটা বলছে যে তুমি আমার কন্যা সন্তান হয়ে এসো, তোমাকে আমি মাথায় তুলে রাখবো, তুমি আমার কন্যা সন্তান হয়ে এসো। সেই স্পিরিটটা এত আনন্দ পেল, ও এখন অপেক্ষা করছে ছেলেটা কবে বিয়ে করবো, কাছে কন্যা সন্তান। না এটা তো আমিও মানি, জানো তো, যখন আমরা এই জিনিসগুলো চাই তখন কিন্তু সেই জিনিসগুলো বাস্তবে হয়ে আসে। মানে আমি আমার একটা উদাহরণ দিচ্ছি, আমার একটা পোষ্য ছিল অনেক বছর আগে, হ্যাঁ, সেই পোষ্যটা যখন মারা যায়, খুব আগলে রাখি, পোষ্য মানে তো খুব আগলে রাখি, আমার বাবার খুব ক্লোজ ছিল ওটা, না আমার থেকেও আমার বাবার ক্লোজ ছিল। তো তখন আমি কি করি, মানে যখন ও মারা যায়, মানে কিরম ভাবে চলে যায়, যখন আমি পড়াশোনা করতে বাইরে চলে যাচ্ছি না, সেই মোমেন্টে ওর টেক কেয়ার করার মতো কেউ ছিল না, হঠাৎ একদিন চলে যায়, মানে আমি জাস্ট যাবো তার 2 মাস আগে আমাদের মানে নর্মাল মারাই যায়, আর মানে ওর নীল ষষ্ঠীতে মারা যায়, এমন একটা দিন, খুব ভালো তিথিতে মারা যায়। তো তার জন্য আমি ওই তোমার মন্দিরে গিয়ে পুজো দেওয়া, গঙ্গার পাশে শিব মন্দিরে গিয়ে পুজো টুজো দিয়েছি, তো একটা রিচুয়ালস করেছিল। তখন আমি বলছিলাম তুই যদি আসিস তুই এবার আমার মেয়ে হয়ে আছে, ঠিক আছে? তো এবার আমার মেয়ে হয়নি, কিন্তু আমি আরেকটা পোষ্য নিয়েছি যেটা এখন আমার সঙ্গে আমার খুব ক্লোজ আছে, সেটাও একটা মেয়ে এসে যায়, মানে ওই ও ওয়েট করতে পারছে না। আর বলে না 7 বছর পরে অনেক কিছু ঘটে, মানে এই 7 সংখ্যাটা এমন একটা সংখ্যা যেটা 7 সমুদ্র, 7 নম্বর
বা কিছু, বা 7 জন্ম থেকে একটা 7 নম্বর একটা থাকে। হ্যাঁ, এটা আমি কোথাও কানেকশন পেয়েছি, 7 বছর পরেও এসছে আমার লাইফে। 7 বছর পরে ওই আরেকটা এসছে, মানে 2013-তে মারা গেছিল, 2020-তে আমি একটা নিয়েছি, সেটা একদম আমার সঙ্গেই সবসময় থাকে, পুরো আমার মেয়ের মতো। কি ভালো না, পুরো 7 বছর পর কোথাও মানে নেবো কি নেবো না, মানে আর কোনো চান্সেসই ছিল না যে আমি আর কোনোদিন নেবো, কারণ আমি ওই ধাক্কাটা নিতে পারিনি সেই সময়। আয়ু কম থাকে না, আয়ু ওদের কম থাকে, আর ওই যে ফিলিংসটা দিয়ে গিয়েছিলাম, সেই ফিলিংসটা দিয়ে কিন্তু আমি এমন প্রসেসে গেছিলাম, আমার আর নিতে ইচ্ছা করছিল না, যে ওই যে চলে যায়, ওই চলে যাওয়াটা নিতে পারি না। তখন আর সেই সময় এমনই একটা প্রসেস হলো যে মানে আমার হঠাৎ করে মাথায় ঢুকে গেল, না আমি নেবো মানে নেবো, আমি এখন পৃথিবী ইদার হয়ে যায়, ছটফট হয়ে যাচ্ছি। মানে আমি সেই সময় চলছিল কোভিডের টাইম, 2020, আমি ফোন করেছি, ভাই আমার লাগবে, আমি নেব। এবার আসতে চাইছে তোমার কাছে তো। হ্যাঁ, এবার কি হচ্ছে বিশ্বাস করবে না, সেদিনকে ওই রাস্তায় যখন কেউ অ্যালাউড না, আমি আমার গাড়ি বার করেছি, মোটামুটি আমার গাড়ির সামনে 12টা বাইক, সামনে 6টা বাইক, পিছনে 6টা বাইক, এসকর্ট করতে করতে নিয়ে গেল। আমি সেই পোষ্যটাকে নিয়ে আসলাম, সে এখন আমার বাড়িতে। দেখো কি মনে, ও ছটফট করছে তো, তোমার মাথাতে এনে দিয়েছে এটা যে আমাকে। আর ওর এমন হয়েছে যে ওর যে নাম ছিল সেই নামের সঙ্গে ওর এই জন্মের নামটা আমার খুব মিল। ওর নাম কম ছিল, এবারে পড়ি দিয়েছি, ও কাছাকাছি নেই, একদম কাছাকাছি। আর আমার নাম পার্থ, সবসময় ওই রিলেটেড হয়ে যায় সবকিছু, মানে ওর হাব ভাবটাও ওই আগেরটার সঙ্গে খুব মেলে। কত বয়স পর্যন্ত আগের পেটটা ছিল? 10 বছর, 17-18 বছর পর্যন্ত থাকে, বাট হয়ে গেছিল। তো এটা হয়ে যায়। তো আমি ওই যে বললাম যে তুমি যেটা বললে না যে মেয়ে হয়ে আসবে তো তারাও খুশি হয়, এরাও কোথাও না কোথাও খুশি হয় যে আবার এই জন্মে আসি। এবার সে মানুষ রূপেও আসতে পারে, সব পশু রূপেও আসতে পারে, ডিপেন্ড করছে যে তুমি কিরকম তোমার ফেজ অফ লাইফে তুমি আছো। একজন ভদ্রমহিলা আমার কাছে এসেছিল, 18 বছর ছেলে সুইসাইড করেছে, তো বলো আমি আমার ছেলেকে দেখতে চাই। সেটা করা যায় আমাদের পাস্ট লাইফ থেকে নিয়ে এসে, একটা স্পিরিচুয়াল জায়গা, মানে স্পিরিট ওয়ার্ল্ড আছে, সেখানে নিয়ে গিয়ে দেখ। স্পিরিট ওয়ার্ল্ড বলতে সারাক্ষণ স্পিরিট ঘুরে বেড়াচ্ছে তা তো না, একটা পার্টিকুলার জায়গা ঠিক করে যেখানে দেখানো হয়। তো ভদ্রমহিলা আমার বাড়িতে এলেন, তো ঢুকতে পারলেন না। তো আমি বললাম দেখো, তোমার হয়ে তো আমরা দেখতে পারবো না, কিন্তু তোমার যদি কিছু প্রশ্ন থাকে কাউকে দিয়ে, আমি তার থ্রু দিয়ে ওই স্পিরিটকে তার সামনে আনিয়ে তুমি প্রশ্ন করতে পারো, জবাবটা হবে। বলো ঠিক আছে, তাও হলেও হবে, আমার ছেলেকে কিছু বলার আছে। তো যে দেখছে আমার স্টুডেন্ট, সে বলছে যখন ওই ছেলেটাকে ডাকা হলো, বলছে যে একটা অদ্ভুত, এমনি কাউকে ডাকতে গেলে কেউ মারা গেলে না নর্মাল বডি নিয়ে আসে, অসুস্থ বডি থাকে না, কারণ সোলটার আর অসুখ কি, সোলটা তো নর্মাল চেহারা। কিন্তু এখানে যখন ছেলেটা আসছে দেখছি কিরকম একটা সাদা সাদা মতন, রক্ত শূন্য হলে যেমন হয় ওরকম ছেলেটা এগিয়ে এলো। তখন আমার স্টুডেন্ট বলছে যে আপনার সন্তান কিন্তু এসেছে আমার সামনে, আপনার কিছু বলার থাকলে বলুন। না জানলে তুমি, বলছে ছেলেটা না ঘুরে, আমার স্টুডেন্ট বলছে যেই ওর মা বলেছে কিছু বলবো, ছেলেটার সঙ্গে সঙ্গে ঘুরে চলে যাচ্ছে। তো ওকে থামালো, তুমি থামো, তুমি চলে যাচ্ছ, তোমার মা কিছু বলবে। তো বলা হচ্ছে যে ওর মাকে বলেছে যা বলা তাড়াতাড়ি বলুন, ও কিন্তু থামতে চাইছে না। তো বলছে বাবা তুই কেন চলে গেলি, তুই আমার কাছে ফিরে আয়, আমি তোকে আবার পেতে চাই। তখনই ছেলেটা বলছে আমাকে বড় লোকদের মতো রাখবে, মানে ওর খুব টাকার চাহিদা। টাকা বলতে খারাপ কাজ করতো না ছেলেটা, যে ড্রাগ অ্যাডিক্ট করে সেরকম ছিল না, ছেলেটা ছিল মানে সাধারণ থেকে সাধারণ বাড়ির ছেলে, কিন্তু কেউ দেখে হয় না যে এইটা খেলতে গেলে 100 টাকা পাবো, ওই পাবো, এইসব জিনিস খেলতো, গেম খেলে টাকা করতো, জুয়া টুয়া না, কিছু একটা করতো ছেলেটা। এটাতে হয়তো কেউ কথা শোনাতো, ঠিক বলছে যে ওর মা বলছে ঠিক এই কথা শোনানোর জন্য ওর সুইসাইড করতে পারেনি, এমনি তো মা বাবা বলতেই থাকে বাচ্চাদেরকে। হঠাৎ এসে দেখছি ঝুলছে, তখন আমি বললাম ওটা কি করে সম্ভব। এবার ছেলেটার কথা বলছি, ছেলেটা বলছে কি শোনো, আমাকে আইফোন কিনে দেবে তো? বাবা রে বাবা, স্পিরিট বলছে আমাকে আইফোন কিনে দেবে তো, আমাকে বড় লোকদের মতন রাখবে তো? ওর মা খালি বলছে হ্যাঁ রাখবো। শোনো, মিথ্যে কথা বলবে না, তোমার সে সামর্থ্য তোমার তো এখনো নেই। তুমি এই কদিনের মধ্যে তুমি কি করবে যে তুমি একবার ছেলেকে তাকে সেইভাবে মানুষ করতে হবে, তুমি ঠিক করবে না? ম্যাডাম আমি দিন রাত খাটবো, যদি আমার সন্তান, মেয়েটির বয়স কম, ভদ্রমহিলা, দিন রাত আমি খাটবো। মনে হলাম তোমাদের ব্যাপার ভাই, তোমরা বোঝো। তখন ছেলেটা বললো আসবো, কেঁদো না, আমি তোমার পাশে আছি,
বলতে বলতে আমার স্টুডেন্ট বলছে, দেখছি ওর মায়ের পেছনে এসে ও দাঁড়িয়ে আছে, বলছে আমি এই বাড়িতেই থাকবো, তুমি আমাকে ডাকো। আর তারপর আমি আর খোঁজ নিইনি। আমার একটু স্পিরিট নিয়ে একটু ভয় আছে। আমি ভূতের ব্যাপারে ভয়। আর এখানে আমি একটা কথা বলি, আমি কোনোদিন আমি কাউকে শেয়ার করিনি। স্পিরিট ওয়ার্ল্ড যেটা আছে একটা আলাদা কথা, কিন্তু কিছু যে একটা আছে সেটা আছে, সেটা এখন লোকেরা আজকাল তো ব্ল্যাক ম্যাজিক করছে, জিন চালান করছে, এগুলো সব আছে। আমি একদিন শুয়ে জেগে আছি, ঘুমোইনি, আমার ঘরে আমি জেগে আছি, আমার হাজবেন্ড কম্পিউটারে বসে আছে, আমি মানে 100% আমি জেগে আছি, চোখ বন্ধ করে করে আমি বলছি যে কত লোক কত কি বুঝতে পারে। আমি কিন্তু এঞ্জেলের কথাই বলছি যে কত কি বুঝতে পারে, তোমরা নাকি পাশে আছো, তবে হ্যাঁ তোমরা আমাকে খুব হেল্প করো, আমার পাশে আছো সেটা আমি জানি, কিন্তু আমি এঞ্জেলের সঙ্গে কথা বলছি, চুপ করে আমি শুয়ে আছি। কিন্তু না, তোমরা কে, এই যে আমরা তোমরা কে, তোমরা এসে কথাগুলো বেশি বলা উচিত না। এঞ্জেল যখন বলি আমাদের একটা মন্ত্র থাকে, সেটা দিয়ে ডাকি, তখন মন্ত্র এমনি বলছি। হঠাৎ আমি ফিল করলাম আমাকে ঠিক এমনি করে একটা কেউ মারলো এখানে, মানে জোরে একটা এরকম করলো। আমি না চমকে ভাবছি এটা কি হলো, তাহলে আমার হাজবেন্ড আমাকে ঘুম ভাঙাচ্ছে কেন, আমি তো জেগেই আছি, তো বসে আছে কম্পিউটারে। আমার না একদম প্যালপিটেশন শুরু হয়ে গেল, বাবা এটা আবার কি হলো, কেন তখনও না অনুভূতিটা ছিল আমার। আমি তাও মনে মনে ভাবলাম নিশ্চয়ই আমি ঘুমিয়ে পড়েছিলাম, এইভাবে হতে পারে না, করতে করতে নিজেকে সান্ত্বনা দিয়ে ঘুমালাম। পরের দিন আমি শুয়ে আছি, পাশ ফিরে কোমরের কাছে ঠিক একটা এরকম। তখন আমি বললাম না, এই একটা কিছু। অনেক সময় দেখো আমাদেরকে লোকে টিভিতে দেখছে, কে কি করছে আমরা জানি না। হ্যাঁ, আমি একটু তখন চ্যানেলেই বসতাম, আর অনেক টিচার না রেইকিকে নিয়ে অনেক মিথ্যে কথা বলতো, এই আমার কাছে এসো, অ্যাম্বুলেন্সে করে এসো, হেঁটে চলে যাবে বাড়ি, তাহলে এই বাজে কথাগুলো কেন বলে, যেটা হয় না সেগুলো কেন বলে, এরকম বলতাম। আর তারা যে কি করতো আমি জানি না। এবারে আমি এঞ্জেল কল করা শুরু করলাম যে আমি এটা মানতে পারছি না, তোমরা আমার পাশে আছো, সেখানে এরকম আমাকে তুমি ভয় পাইয়ে দিলে। তবে হ্যাঁ, আমি কান ধরছি, আর কখনো কাউকে নিয়ে কিছু বলবো না, তুমি আমাকে বাঁচাও, ব্যাস সব ঠিক হয়ে গেল। ঠিক, এবার আমরা শেষের দিকে চলে এসেছি। এবার একটু আমরা আলোচনা করব একটু অল্পের উপর দিয়ে, যে তুমি বিভিন্ন হিলিংস এর কথা বললে, একটা হচ্ছে এঞ্জেল হিলিং বা এঞ্জেল থেরাপি। তো একটু যদি এঞ্জেল থেরাপি, ক্রিস্টাল থেরাপির উপরে যদি হালকা একটু যদি ব্রিফ করে দাও, যেগুলো কিরকম ভাবে আমাদের কাজে লাগে। তোমার যারা রেইকি শেখে তাদেরকে একটা 21 দিনের সাধনা বলি আমরা, বডি চার্জ, এমন কিছু না, ছোট বাচ্চারাও করতে পারে, ওইটা করতেই হবে। এবং কাউকে যদি রেইকি পাঠাতে হয় এবং নিজের বডিটাকে চার্জ করলে তত ভালো হয়, অরাটা আমাদের ভালো হয়। এবার যদি কাউকে হিলিং এর জন্য করতে হয়, তখন আমাদেরকে বসে কমসে কম 10-15 মিনিট বসে বসে করতে হবে, তাদের জন্য পাঠাতে হবে। এঞ্জেলের জন্য হচ্ছে কি, আমার কোথাও বসতে চাই, আমার যে চটপট কোনো দরকার পড়ছে, হঠাৎ যদি কোনো পড়ে, তখন আমরা এঞ্জেলকে ডাকি। এঞ্জেলকে ডাকার জন্য না একটা আমরা অ্যাটিউনমেন্ট করি এঞ্জেল। অনেকে ভাবে যে এঞ্জেলকে তো আমি এমনি ডেকে নেবো, তাহলে অত কিছু করা দরকার। এঞ্জেলের অ্যাটিউনমেন্টের জন্য আমাদের স্পেশাল একটা সিম্বল আছে, সেই সিম্বলটাকে আমাদের চাকরার মধ্যে বসাতে হয়। তখন হয় কি, ওটা এঞ্জেলের সঙ্গে কানেকশনটা সেই ব্যক্তি শুরু হলো, যখন ও ডাকবে, কল করবে, তখন এঞ্জেলেরই উপস্থিতি তার কাছে থাকবে, অন্য কারোর কাছে নয়। আর যে কোনো আপদে বিপদের এগোতে, আমি যখন তোমার এখানে আসছিলাম, খালি বলে যাচ্ছিলাম যে আমি এই যে এসেছি না, সমানে আমি এঞ্জেলকে ডেকেছি, পাশে থেকেও আমাদের আলোচনা যেন খুব ভালো হয়, কোনো রকম বাধা যাতে না হয়, এটা যেন আমাদের মুখস্থ হয়ে, সারা দিন আমরা এমনি এঞ্জেলের সঙ্গেই কথা বলি আমরা। যারা রেইকি শেখে না, যাদের কাছে হাতে সময় নেই, তারা এঞ্জেল শিখতে পারে, এঞ্জেল শিখে নিজেরও ভালো করতে পারে, অন্যরও ভালো করতে পারে। এবং এই যে ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা এগুলো আছে, এগুলো থেকে কিন্তু এঞ্জেলের ভালো প্রোটেকশন আছে, খুব ভালো প্রোটেকশন। এবার আমি যাই যে দেখো, তুমি তো প্র্যাকটিসও করো, শেখাও, প্লাস কোনো ক্লায়েন্ট যদি আসে তাদেরকেও তুমি দেখিয়ে দাও পিএলআর এর উপরে বা না, আমি হিলিংটা করি না, কারণ আমার সময় নেই। তোমার ছাত্ররা করে। তো দিদির সঙ্গে যদি দেখা করতে হয় বা দিদির সঙ্গে যদি কানেক্ট করতে হয়, নিচে দেওয়া আমাদের সবসময় যাচ্ছে সবকিছু, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, দিদির
দিদির একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানেও সেই চ্যানেলের নামটাও নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে বা ভিডিওতেও আসছে। তার সাথে সাথে কন্ট্যাক্ট নাম্বার আর অ্যাড্রেসও দেওয়া আছে। তো আপনারা সরাসরি দিদিকে যদি কন্ট্যাক্ট করতে হয় নিচে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন। আর স্পেশালি বোল্ড করে লেখা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। সেখানেই হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ পাঠাবেন। আর পুরো প্রসেসটা দিদি একটু পরেই বলে দেবে যে কী করে দিদির সঙ্গে কানেক্ট করতে হয়। তো তোমার সঙ্গে আজকে কথা বলে আমার খুব ভালো লাগলো, খুব এক্সপিরিয়েন্স পেলাম। অনেক কথাই বলতে দিলাম না, আমি আমার তো কাজ হচ্ছে শোনা। হ্যাঁ, আমার হচ্ছে যতটা আমি এক্সপিরিয়েন্স গেইন করতে পারবো, যতটা এই যে সবাই আসে আমার কাছে যে এক্সপিরিয়েন্স গেইন করতে পারছে, এটা তো এক তো আমি পাচ্ছি, সাথে সাথে আমার ভিউয়ার্সরাও পাচ্ছে। ঠিক আছে, সব থেকে বড় যে জিনিসগুলো আছে যে কেস স্টাডিজগুলো, মানে যেগুলো হয় সেই কেস স্টাডিজগুলো থেকে কিছু শিক্ষা পাওয়া যায়। যারা ভিউয়ার্সরা আছে, যারা জিনিসটাকে ছেলে খেলা মনে করে বা ছেলেটাকে অন্য কিছু মনে করে, তাদের কাছে কেস স্টাডিজগুলো অ্যাটলিস্ট কিছু কিছু মরাল অফ দ্য স্টোরি পাবে, কিছু মরালস তারা পাবে। তো খুব ভালো লাগলো। এবার তুমি একটু দর্শককে বলে দাও যে তোমাকে যদি কানেক্ট করতে হয় তাহলে তারা কি পদ্ধতিতে কানেক্ট করবে? পদ্ধতিতে আমি প্রেফার করি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো, কেন সারাদিন কথা বলা যায় না। আমার যে সেক্রেটারি আছে সেও চায় হোয়াটসঅ্যাপে মেসেজ করতে, আমরা জবাব নিশ্চয়ই দেবো। আর অ্যাড্রেসটা এমনি আমি এখন বলবো না, কিন্তু এটা আমি বলবো আমি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের পাশে থাকি। আর খুব আমার বাড়ি খোঁজা কোনো অসুবিধা হয় না, কিন্তু ফোন করতে গেলে যদি খুব দরকার থাকে আমাকে হোয়াটসঅ্যাপে বলবেন যে আপনি আমাকে ফোন করতে চান, তখন আমি যদি বলি হ্যাঁ করুন, তখনই করবেন। আদারওয়াইজ হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করবেন, আমি জবাব দেবই। আমি আরেকটা দর্শককে একটা জিনিস বলছি, আপনারা তাড়াহুড়ো করবেন না রিপ্লাই পাওয়ার জন্য, কারণ এরকম ইনস্ট্যান্সে প্রচুর মেসেজেস আসে, প্রচুর হোয়াটসঅ্যাপে মেসেজ আসে, কলস আসে, আমার কাছেও আসে। আমি চাইবো যে একটু পেশেন্স ধরে রাখুন, ডেফিনেটলি আপনারা অ্যান্সার পাবেন, ডেফিনেটলি রিপ্লাই পাবেন। এমন কেউ ভিউয়ার্স থাকবে না যারা কানেক্ট করার চেষ্টা করছেন কিন্তু রিপ্লাই পাচ্ছেন না, ডেফিনেটলি রিপ্লাই পাবেন। আপনারা রিপ্লাইয়ের অপেক্ষায় থাকবেন, ডেফিনেটলি আপনাদেরকে রিচ আউট করা হবে। আর তার সাথে সাথে বলে রাখি, সব ডিটেলস কিন্তু আমাদের ডেসক্রিপশানে দেওয়া থাকছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের পুরো ভিডিওটার মধ্যে কিন্তু সব ডিটেলস দেওয়া আছে। সাথে দিদির ইউটিউব চ্যানেলটাকেও কোলাবোরেশনে করা আছে, নিচে কিন্তু কোলাবোরেশনে দিদির চ্যানেলের নামটাও যাচ্ছে। আপনারা চাইলে ওই চ্যানেলে গিয়ে আপনারা শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করতে পারবেন, দিদিকে ফলো করতে পারবেন। তবুও দিদির চ্যানেল, তোমার নামটা একটু বলে দাও। আমি রেকি জগৎ বলে আমার আছে, গ্র্যান্ড মাস্টার সুপ্রিয়া, রেকি গ্র্যান্ড মাস্টার সুপ্রিয়া লাহিড়ী খুঁজতে গেলে আমার চ্যানেল পেয়ে যাবে। অলরেডি কোলাবোরেশনে থাকছে আর আপনি ডাইরেক্টলি সেই চ্যানেলটাকে আপনারা পেয়ে যাবেন। আর দিদি শেষ করার আগে, ঠিক আছে, কিছু তুমি তোমার স্টুডেন্ট বা যারা শিখতে চাইছে তাদেরকে কিছু যদি অ্যাডভাইস দাও, পিএলআর শেখার জন্য যারা আসতে চাইছে, যারা পিএলআর শিখতে আসছে তাদের মানে কারা শিখতে পারে আমি আগে সেটাই বলে দিই। একটু শিক্ষাগত যোগ্যতা যে বিশাল কিছু হতে হবে তা নয়, কমসে কম লিখতে যেন সে পারে। কারণ আমি একটা ছোট বই ঠিকই দেবো, কিন্তু লেখাবো অনেক কিছু, স্ক্রিপ্টগুলোকে লিখতে হতে পারে, ধৈর্য তার থাকতে হবে। আর গলার স্বরটা খুব বেশি মানে লাউড হলে হবে না। আর যারা স্ট্যামার করে তাদের জন্য সত্যি খুব মুশকিল হবে। আরেকটা ব্যাপার হচ্ছে শোনাটা যেন শ্রবণ শক্তিটা যেন মানে কি বলবো, গুড লিসেনার। হ্যাঁ, খুব মানে স্ট্রং হতে হবে। কেন যখন আমরা কাউকে বলি তাদের মানে কেউ গলা এত আস্তে হয়ে যায় যে আমাদের খুব কাছে গিয়ে শুনতে হয়। যারা শুনতে পায় না তারা তো বুঝতে পারবে না, তাই জন্য এই কিছু কিছু জিনিসগুলো ভাবতে হবে। আর দুদিনেই ট্রেনিংটা হয়। আমি তো দুদিনে নিজেও শিখেছিলাম, দুদিনেই আমি ট্রেনিংটা করাই। আর যেদিন ট্রেনিং শুরু করব সেই দিন থেকে আমার সামনে আমার স্টুডেন্টরা একে অপরকে দেখানো শুরু করে। আর যখন অনেক আমার কাছে ক্লায়েন্ট আসতে শুরু করে দেয়, আমি যখন পেরে উঠি না, তখন কিন্তু আমার স্টুডেন্টরাদেরকেও আমি দিই, যে যেরকম ধরনের আছে তাদেরকে আমি দিয়ে কিন্তু আমি হেল্প করি। সব সময় হয় না, কিন্তু মাঝে মাঝে আমি স্টুডেন্টদেরকেও হেল্প করি এসব ব্যাপারে। তো আপনারা শুনতে পারলেন পুরো ডিটেলসটা। যারা শিখতে আগ্রহী তারাও কন্ট্যাক্ট করবেন, আর যারা মনে করছেন যে পিএলআর করাবেন তার জন্য একটা প্রসেস আছে, সেই প্রসেসটা আপনি হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। কন্ট্যাক্ট করলে পর দিদি সাহায্য করে দেবে, তোমাদেরকে হেল্প করে দেবে। দিদি খুব ভালো লাগলো তোমার সঙ্গে আজকে এই ইভিনিংটা কাটানোর জন্য। একটা ডিভাইন কানেকশন, একটা ডিভাইন পাওয়ার না থাকলে পর এরকম হয় না। বলে দিলেন, করে তো দিলাম। হ্যাঁ, আমি এটা দেখেছি, যারাই আমার কাছে এসছে তারাই আমাকে এসে একটা জিনিস বলছে যে আমি কানেকশন পেয়েছি, সে আমাকে ইন্ডিকেট করেছে, তাই আমি তোমার কাছে আজকে আসতে পেরেছি, মানে পথ
দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, দিদি, আমাদের চ্যানেলের পক্ষ থেকে ছোট একটা গিফট তোমার জন্য। থ্যাংক ইউ সো ভেরি মাচ। ছোট ছোট কিছু মেমেন্টোস আছে যেগুলো তুমি এগুলো রাখলে তোমার খুব ভালো লাগবে, আমার চ্যানেলটাকেও মনে রাখবে। নিশ্চয়ই, ঠিক আছে। নিশ্চয়ই। আর একটা ছোট্ট উপহার আমাদের একটা মিও ফ্যাশনস তরফ থেকে একটা গিফট হ্যাম্পার আছে, তুমি চাইলে অনলাইন বা অফলাইনে গিয়ে তুমি এটাকে রিডিম করতে পারবে। এটা কিছু পাওয়া হলো। দেখো, তুমি এসছো তার জন্য একটা সময় তো সবাই দিয়ে আসে, আর আমি চাই না যে আমার এখানে কেউ আসলে পর খালি হাতে যাক। আমার কাছে সবসময় একটা জিনিস মনে হয় যে এটা আমার বাড়ি, এটা আমার একটা ফ্যামিলি। তো যখন কেউ আসে তাদেরকে খালি হাতে কখনো আমি ফেরত যেতে দিই না কখনো। আর সবাইকে বলছি, দর্শককে বলছি, তোমরা এই ভিডিওটা যদি পুরো দেখে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাও যে তোমার কেমন লাগলো এই এপিসোডটা দিদির সঙ্গে, আরো কি এরকম এপিসোড তোমরা দেখতে চাও এটা কমেন্টে জানাও। আর কোথা থেকে দেখছো এটা অবশ্যই কমেন্টে জানাবে। আর এত কটা কেস স্টাডিজ আমরা বললাম, কোন কেস স্টাডিজটা তোমরা নিজেদের সঙ্গে রিলেট করতে পারছো সেটাও আমাদেরকে জানিও। অবশ্যই চ্যানেলটাকে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আর যত পারবেন তত শেয়ার করুন, কারণ এইখানে কিছু ইনফরমেশন আছে যেগুলো আমার মনে হয় যে সবার জানা দরকার। পিএলআর কারা করতে পারে, কারা শিখতে পারে, কারা ইউজ করতে পারে, আর প্রচণ্ডভাবে যাদের সঙ্গে কিছু ইনস্ট্যান্স ঘটেছে তাদেরও কিছু কিছু কাহিনী সেগুলো কিন্তু তুলে ধরা যায়। আর সত্যতাটাও যাচাই করেই কিন্তু আমরা আমাদের এপিসোডগুলোকে নিয়ে আসি। তো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে খুব শিগগিরই সামনের শুক্রবার ঠিক রাত 9টার সময়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদেরকে জানাবেন যে আপনাদের কেমন লাগছে আমাদের এই পডকাস্টের সেশনসগুলো।